নমস্কার সকলকে, সিডিএ নেক্সট পেপার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজ আমরা পিডিয়াট্রিক নার্সিং এর পার্ট 3 নিয়ে আলোচনা করব। এখানে মেনলি আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, টার্ম প্রিটার্ম নিউবর্ন অ্যান্ড নিউবর্ন কেয়ার, ব্রেস্ট ফিডিং আর প্যাথোলজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল জন্ডিস নিয়ে আলোচনা করব। এরপর পিডিয়াট্রিক নার্সিং এর আর একটা পার্ট হয়তো করলে আমরা পিডিয়াট্রিক নার্সিংটা কভার করে নিতে পারবো। তো রোজকার মতো আজও 30টা প্রশ্ন থাকবে। সকলে খাতা পেন নিয়ে বসে যাও এবং দেখো যে কে কতগুলো অ্যাটেম্প্ট করতে পারছো, কার কতগুলো রাইট হচ্ছে। তো দেখে নিই আজকে আমাদের প্রথম প্রশ্ন কি আছে। তো প্রথম প্রশ্নে কি বলছে যে ফিজিওলজিক্যাল জন্ডিস অ্যাপিয়ার ইন নিউবর্ন। ফিজিওলজিক্যাল জন্ডিস নিউবর্নদের ক্ষেত্রে কখন অ্যাপিয়ার করে? উইদিন 24 আওয়ার্স, অপশন বি 5 to 6 আওয়ার্স, অপশন সিতে কি বলছে 2 to 3 ডেজ, আর অপশন ডিতে বলছে 8 to 10 ডেজ। তো নিউবর্নদের ক্ষেত্রে মেনলি দু রকমের জন্ডিস দেখা যায়, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল জন্ডিস। তো আমরা এখানে আলোচনা করে নেবো ফিজিওলজিক্যাল জন্ডিস নিয়ে, একটু দেখে নেবো যে কি ঘটে ফিজিওলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে। ফিজিওলজিক্যাল জন্ডিস, তো ফিজিওলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে কি হয়, মানে সবসময় কখন হয়, যে বাচ্চার জন্মের 24 ঘন্টা পরে, অকার আফটার 24 আওয়ার্স অফ বার্থ। এটা কখন পিকে যায়, যে এটা বাচ্চা জন্মের 24 ঘন্টা পরেই মেনলি হয়, কিন্তু এটা সব থেকে বেশি পিকে কখন যায়, 3 to 4 ডেজে এটা সব থেকে পিক হয় জন্ডিসটা, এবং রিজলভ হয় উইদিন 7 to 10 ডেজ। তো এবার প্রশ্ন হচ্ছে যে এই যে ফিজিওলজিক্যাল জন্ডিসটা, তো এই ফিজিওলজিক্যাল জন্ডিসটা কেন হয়, মানে বাচ্চাদের ক্ষেত্রে ফিজিওলজিক্যাল জন্ডিস কেন হয়? তো বাচ্চাদের যে বা নিউবর্নদের যে আরবিসি থাকে, এই আরবিসি লাইফ স্প্যান কত থাকে? লাইফ স্প্যান খুবই কম হয়, লাইফ স্প্যান থাকে 60 to 80 ডেজ। তো এদের ডিস্ট্রাকশন যে খুব, মানে আরবিসি ডিস্ট্রাকশন খুব তাড়াতাড়ি হয়, আরবিসি ডিস্ট্রাকশন র্যাপিডলি হয়। তো তাই জন্য বিলিরুবিনের লেভেল অনেক বেড়ে যায় এবং ফিজিওলজিক্যাল জন্ডিস দেখা যায়। তো এক্ষেত্রে আমরা কি দেখলাম, অকার্স আফটার 24 আওয়ার্স অফ বার্থ, মানে জন্মাবার 24 ঘন্টা পরে ফিজিওলজিক্যাল জন্ডিসটা হচ্ছে। তো উইদিন 24 আওয়ার্স কখনোই হবে না। তো অপশন বিতে কি বলছে 5 to 6 ডেজ, অপশন সিতে বলছে 2 to 3 ডেজ, আর অপশন ডিতে বলছে 8 to 10 ডেজ। তো 5 to 6 ডেজ বা 8 to 10 ডেজ মানে অনেক বেশি টাইম দেখাচ্ছে, বা অনেক ডিউরেশনটা অনেক বেশি দেখাচ্ছে, তো এটা হবে না। তো আনসার কি হবে, 2 to 3 ডেজ। তো ফিজিওলজিক্যাল জন্ডিস মিললে 2 to 3 ডেজের মধ্যে দেখা যায়, কিন্তু প্যাথোলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে কি হবে, প্যাথোলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে সেটা আবার উইদিন 24 আওয়ার্স হয়ে যাবে। তো এক্ষেত্রে আনসার কি হবে, এক্ষেত্রে আনসার হবে অপশন সি। তো চলে যাই আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। তো এখানে কি বলছে, ইন উইচ কন্ডিশন দ্য ক্র্যামার্স রুল ইউজড অ্যাজ ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট মেথড ইন নিওনেট। তো ক্র্যামার্স রুল আমরা কেন ইউজ করব, নিওনেটাল কনভালশনের ক্ষেত্রে, নিওনেটাল হাইপোগ্লাইসেমিয়ার ক্ষেত্রে, অপশন সি হচ্ছে নিওনেটাল হাইপোথার্মিয়া, নাকি নিওনেটাল হাইপার বিলিরুবিনেমিয়া। তো ক্র্যামার্স রুল কি, প্রথমে দেখে নাও ক্র্যামার্স রুল কি। ক্র্যামার্স রুল, ক্র্যামার্স রুল কি, ক্র্যামার্স রুল হচ্ছে এই রুলটা মেনলি আমরা ইউজ করি, বা ক্র্যামার্স যে ফর্মুলা থাকে যেটা আমরা ইউজ করে থাকি মেনলি নিওনেটাল হাইপার বিলিরুবিনেমিয়ার ক্ষেত্রে বা জন্ডিসের ক্ষেত্রে। জন্ডিস, জন্ডিস ইন নিউবর্ন, নিউবর্নের ক্ষেত্রে আমরা ক্র্যামার্স রুল মানে অ্যাপ্লাই করে থাকি। তো ক্র্যামার্স রুল কখন অ্যাপ্লাই করবো, যে ইয়েলোইশ ডিসকালারেশন হলে, তো সেটা মেনলি যখন 4 to 6 mg/dl হয়, তখন থেকেই আমরা ক্র্যামার্স রুল অ্যাপ্লাই করতে পারি। তো আমরা দেখে নেবো, যদি একটা বাচ্চা আঁকা যায়, এবার একটা আমরা প্রথমে একটা ছোট বাচ্চা এঁকে নিই। তো এই বাচ্চা দিয়ে আমাদের বুঝতে একটু সুবিধা হবে যে মানে কোথায় কি রকম হবে। তো এখান দিয়ে আমরা প্রথমে একটা দাগ কেটে নেবো।
তো এখানে মুখে বা ফেসে যখন দেখা যায় তখন সেটা হয় 4 to 6 mg/dl। তো যখন ট্রাঙ্ক এরিয়ায় দেখা যায় তখন থাকে 6 to 8 mg/dl, এক্ষেত্রে 8 to 10 mg/dl, পায়ের ক্ষেত্রে হচ্ছে 10 to 12 mg/dl, এবং যখন হাতে বা পায়ের যে চেটো, আমরা যেটা বলি হাতের চেটো বা পায়ের চেটো দেখা যাবে তখন বুঝতে হবে সেটা 14 to 15 mg/dl। এক্ষেত্রে তখন যখন হাতে দেখা যাবে তখন আমাদের বুঝতে হবে যে সেটা 15 mg/dl দেখা যায়। তো ইয়েলোইশ ডিসকালারেশন অ্যাপিয়ার কখন হয়, যে আমাদের স্কিনে ইয়েলোইশ ডিসকালারেশন হয়, ইয়েলোইশ ডিসকালারেশন স্টার্ট কখন হয়, যখন মেনলি 4 to 5 mg/dl থাকে, আর রিচ অন সোল বা অর ফিট, রিচ অন সোলে লিখি, যদি রিচ অন সোল অর পাম কখন হয়, যখন 15 mg/dl থাকে। ঠিক আছে, তো আনসার কি হবে, যে ক্র্যামার্স রুল আমরা কোন ক্ষেত্রে ইউজ করি, নিউনেটাল কনভালশনের ক্ষেত্রে আমরা ইউজ করি না, অপশন বি নিউনেটাল হাইপোগ্লাইসেমিয়ার ক্ষেত্রে আমরা ইউজ করি না, নিউনেটাল হাইপোথার্মিয়াতে ইউজ করি না। তো কখন আমরা ইউজ করি, যখন জন্ডিস হবে, নিউনেটাল হাইপার বিলিরুবিনেমিয়া হয়। তাহলে আনসার কি হবে, আনসার হবে অপশন ডি। তো তোমরা আমাকে কমেন্ট করে বলো যে নর্মাল লেভেল অফ বিলিরুবিন ইন আওয়ার বডি, মানে ডিরেক্ট এবং নন ডিরেক্ট দু রকমের বিলিরুবিন আমাদের বডিতে নর্মাল লেভেল কত থাকে, সেটা আমাকে তোমরা কমেন্ট করে বলো। তো চলে যাই পরবর্তী প্রশ্নে। এখানে কি বলছে, ডিউরিং ফটোথেরাপি দ্য নার্সিং মেজার্স ইনক্লুড অল অফ দ্য ফলোয়িং এক্সেপ্ট। তো ফটোথেরাপির সময় আমরা কি কি কেয়ার ইনভলভ করব, তো মানে কোনটা ছাড়া আমরা কেয়ারগুলো ইনভলভ করব। তো আনসার মানে অপশনগুলো আমরা দেখে নিই। অবজারভেশন অফ হাইড্রেশন স্ট্যাটাস, ড্রেসিং আপ বেবি উইথ ক্লোথস, মেনটেনেন্স অফ টেম্পারেচার অ্যান্ড কভারিং আই অ্যান্ড জেনিটালিয়া। তো আমাদের কি বলছে যে ফটোথেরাপির সময় কোন কোন কেয়ারগুলো আমরা নেব, কোনটা ছাড়া, মানে কোন অপশনটা এখানে নেগেটিভ বোঝাচ্ছে বা যেটা আমরা ফটোথেরাপির সময় করব না। তো কি বলছে যে অবজারভেশন অফ দ্য হাইড্রেশন স্ট্যাটাস। তো ডিউরিং ফটোথেরাপি তো ডিউরিং ফটোথেরাপি আমাদের কি কি করতে হবে, অবশ্যই নিউবর্নের হাইড্রেশন স্ট্যাটাস চেক করতে হবে, নিউবর্ন হাইড্রেশন স্ট্যাটাস। নিউবর্নের হাইড্রেশন স্ট্যাটাস চেক করব। এছাড়া নিউবর্নকে যে শুয়ে থাকবে, নিউবর্নকে আমরা ফ্রিকুয়েন্টলি তার পজিশন চেঞ্জ করব। তো 2 to 4 আওয়ারলি পজিশন চেঞ্জ। এবং যখনই পজিশন চেঞ্জ করবো তখনই আমরা মাকে অ্যাডভাইস করবো নিউবর্নকে ব্রেস্ট ফিডিং এর জন্য, পজিশন চেঞ্জ অ্যান্ড ব্রেস্ট ফিডিং। এছাড়াও আমাদের হাইপোথার্মিয়া, যেহেতু বাচ্চা প্রলং উইদাউট ক্লোথ থাকবে, শুধুমাত্র কি থাকবে, যে শুধুমাত্র ন্যাপিটা থাকবে এবং তার আই কভার থাকবে। তো সেই সময় আমাদেরকে দেখতে হবে যে বাচ্চার মানে বডি টেম্পারেচার ঠিকঠাক থাকছে কিনা, যে হাইপোথার্মিয়া বা হাইপারথার্মিয়া হয়ে যাওয়ার চান্সেস আছে কিনা। চেক বডি টেম্পারেচার to prevent hypo or hyperthermia। তো অপশনগুলো আমরা একটু দেখে নিই। তো কি বলছে এখানে, অবজারভেশন অফ দ্য হাইড্রেশন স্ট্যাটাস। তো অবজারভেশন অফ হাইড্রেশন স্ট্যাটাস খুবই ইম্পর্টেন্ট, তো এটা অবশ্যই আমরা ফটোথেরাপির সময় করব, তো আনসার এটা হবে না। তো ড্রেসিং আপ বেবি উইথ ক্লোথস, এটা আমরা পরে আসছি। মেনটেনেন্স অফ টেম্পারেচার, তো ডিউরিং ফটোথেরাপি যেহেতু বাচ্চা মানে উইদাউট ড্রেসে বা উইদাউট ক্লোথ থাকছে, তো ওই সময় খুবই ইম্পর্টেন্ট যে বাচ্চারা আমাদের টেম্পারেচার বা বডি টেম্পারেচার ঠিকঠাক আছে কিনা ফ্রিকোয়েন্টলি চেক করা। তো অপশন সিও হবে না। অপশন ডিতে কি বলছে, কভারিং অফ দ্য জেনিটালিয়া। তো ডিউরিং ফটোথেরাপি বাচ্চার ড্রেসিং কেমন হবে, ড্রেসিং যদি আমরা দেখি হচ্ছে মানে পুরো কোনো ড্রেস থাকবে না, উইদাউট ন্যাপি থাকবে একটা, বা টু কভার জেনিটালিয়া, আর একটা হচ্ছে আই প্যাচ থাকবে।
তো এক্ষেত্রে আমাদের কি হবে, ড্রেসিং কিরকম হবে, নো ক্লোথ অনলি, কি থাকবে না, অনলি যে ডাইপার টু প্রোটেক্ট জেনিটালিয়া and eye patch to protect, এবং আই প্যাচ দেবো কারণ আমরা আইকে প্রোটেক্ট করার জন্য। তো এক্ষেত্রে কি বলেছে এখানে, অপশন ডি বলছে কভারিং আই অ্যান্ড জেনিটালিয়া। আই অ্যান্ড জেনিটালিয়া কভার করা তো খুবই ইম্পর্টেন্ট, যেহেতু মানে আই ড্যামেজ বা জেনিটালিয়াল ড্যামেজ আমাদের প্রিভেন্ট করতে হবে। এবং অপশন বি কি বলছে, ড্রেসিং আপ বেবি উইথ ক্লোথস। তো কখনোই আমরা বাচ্চাকে সম্পূর্ণ জামা কাপড় পরিয়ে রাখবো না, তো যেহেতু তার আলোটা স্কিনে এসে পড়বে এবং মানে ফটো আইসোমারাইজেশন হবে, তো বাচ্চার সম্পূর্ণ মানে নেকেড হওয়াটা খুবই ইম্পর্টেন্ট, শুধুমাত্র ন্যাপি থাকবে বাচ্চার শরীরে, ডাইপার থাকবে। তো আনসার কি হবে, আনসার হবে অপশন বি। তো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তো এখানে কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং আর সাইন অফ পোস্ট ম্যাচিওর নিউবর্ন। পোস্ট ম্যাচিওর নিউবর্নের সাইন কোনটা? তো আমরা কখন বলবো যে মানে এক্ষেত্রে আমাদের মেনলি কি কি হয়, মেনলি হয় প্রিটার্ম চাইল্ড হয়, টার্ম বেবি, আর একটা কি আসছে, আর একটা আসছে পোস্ট টার্ম বেবি, পোস্ট টার্ম বেবি। তো প্রিটার্ম বেবি কখন হয়, বিফোর 37 উইকস। আর টার্ম বেবি কখন হয়, টার্ম বেবি হবে আফটার, যখন বাচ্চা জন্মাবে আফটার কমপ্লিটেড 37 উইকস, এবং এটা চলবে আপ টু 42 উইকস পর্যন্ত। তো মেনলি যদি আমরা এখানে লিখি যে টার্ম বেবির ক্ষেত্রে কি আসছে, তো টার্ম বেবির ক্ষেত্রে আসছে যে কমপ্লিটেড 37 উইকস থেকে 42 উইকস পর্যন্ত। আর পোস্ট টার্ম কি হবে, পোস্ট টার্ম চাইল্ড হবে মোর দ্যান 42 উইকসে যদি বেবি জন্মায়, তখন তাকে আমরা বলবো মানে পোস্ট টার্ম বেবি। তো পোস্ট টার্ম বেবির যে সাইন অ্যান্ড সিমটমগুলো থাকে সেগুলো একটু দেখে নেবো। সাইন অফ পোস্ট টার্ম বেবি, সাইন অফ পোস্ট টার্ম বেবিতে কি আসবে, বেবি লং, যে বাচ্চা লম্বা এবং থিন, রোগা হবে, কারণ মাসেল অ্যান্ড টিস্যু যেগুলো থাকবে সেগুলো ওয়েস্টেড হয়ে যাবে। এছাড়া স্কিন পিল অফ হবে, অথবা সেটাকে আমরা কি বলতে পারি, স্কিন ডেস্কুয়ামেশন, স্কিন ড্রাই হয়ে যাবে, যে অনেকদিন থাকার ফলে যে জল, ধরো অনেকদিন কোনো হাত, আমরা যদি হাতকে অনেক সময় জলের ভেতর ডুবে থাকি কি হয়, আমাদের মানে এরকম শ্রিঙ্ক হয়ে যায়, হাতগুলো চামড়াগুলো কুঁচকে যায়। তো তেমনই এক্ষেত্রে যেহেতু অনেকদিন অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে থাকছে, তো কি হবে, এদের চামড়াগুলো শুকিয়ে কুঁচকে যাবে, এবং অনেক সময় চামড়া মানে ছালগুলো যেগুলো থাকে সেগুলো উঠে আসবে। আর এছাড়াও কি হবে, লং নেলস হবে, এছাড়াও আমবিলিক্যাল কর্ড গুলো থাকবে, নেলস গুলো কি হবে, মিকোনিয়াম কালার বা মিকোনিয়াম স্টেন্ড হবে, মিকোনিয়াম স্টেন্ড নেল অ্যান্ড আমবিলিক্যাল কর্ড। তো প্রশ্নটা কি ছিল একবার দেখে নি। তো হুইচ অফ দ্য ফলোইং আর দ্য সাইন অফ পোস্ট ম্যাচিওর নিউবর্ন। তো পোস্ট ম্যাচিওর নিউবর্নের সাইন কোনগুলো, তো এখানে কি বলছে, স্মুথ সাপেল স্কিন, ব্রিটল, কি তারপরে কি বলছে, লং ব্রিড ফিঙ্গার নেলস। অপশন সিতে কি বলছে, ওয়েল ডেভেলপড আইব্রোজ, এবং অপশন ডিতে বলছে ক্রিজ ইন দ্য সোল অফ ফিট। তো অপশন এতে হবে না, কারণ ওদের স্মুথ থাকে না, ওদের ড্রাই হয়ে যায় এবং যেগুলো পিল অফ হয়ে আসে। অপশন বিতে কি বলছে, অপশন সিতে কি বলছে, ওয়েল ডেভেলপড আইব্রোজ। তো ওয়েল ডেভেলপড আইব্রোজও মানে পোস্ট টার্মের কোনো ফিচার নয়, এবং অপশন ডি ক্রিজ ইন দ্য সোলও পোস্ট টার্মের ফিচার নয়। তো আনসার কি হবে, আনসার হবে অপশন বি। যে নখগুলো থাকে, নখগুলো হচ্ছে অনেক বড় বড় থাকবে, যে ফিঙ্গার থেকেও ছাড়িয়ে নখগুলো বড় বড় হয়ে যাবে, এবং যেগুলো মানে লং হবে এবং ব্রিটল হবে। তো চলে যাই আমরা আমাদের পরবর্তী প্রশ্নে।
তো এখানে কি বলছে, এখানে পরবর্তী প্রশ্ন বলছে যে অ্যান ইনফ্যান্ট ক্যান সিট স্টেডিলি উইদাউট সাপোর্ট অ্যাট দ্য এজ অফ। তো কোন বয়সে একটা মানে যে নিউবর্ন বা ইনফ্যান্ট থাকে সে কোন বয়সে উইদাউট সাপোর্ট বসতে পারে। তো এরকম একটা প্রশ্ন আমরা আগের দিনে করেছিলাম। তো আর একবার সেরকম ভাবেই আমরা দেখে নেবো, একটা ছবি আঁকবো প্রথমে বাচ্চার। এটা বাচ্চার তো বাচ্চার যে যে নেক হোল্ডিং ডেভেলপ হয়, এভাবে মনে রাখতে হবে যে ঘাড় পর্যন্ত সেটা হয়, সেটা হচ্ছে যে 3 মান্থসে, বাচ্চা 3 মাসে তার নেক হোল্ডিং হয়ে যায়। তো এরপর দেখবো যে ট্রাঙ্ক রিজিয়নটা, ট্রাঙ্ক রিজিয়নে ও কখন হয়, ট্রাঙ্ক রিজিয়নে বাচ্চা যে 5 মাসে রোল ওভার করতে শেখে, যে মা শুয়ে রেখে চলে যাচ্ছে, বাচ্চা পাল্টে 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 ঘুরে যাচ্ছে, তো এটাকে আমরা বলছি রোল ওভার কথা। সেটা কখন হয়, 5 মান্থসে। তো এরপর বাচ্চা বসতে কখন শিখছে, বসতে শিখছে সিট উইথ সাপোর্ট, সেটা কোন মাসে, 6 মান্থসে। আর বাচ্চার যে পা পর্যন্ত যে যেটা স্ট্রাকচারটা ডেভেলপ করছে, সিট উইথ আউট সাপোর্ট, সেটা কোন মাসে ডেভেলপ করছে, 8 মান্থে। এছাড়া বাচ্চা যে ক্রিপিং বা ক্রলিং করে, হামাগুড়ি দিতে শেখে, ক্রলিং করতে শেখে 9 মান্থে। এবার এদিকে চলে আসি, বাচ্চা স্ট্যান্ড করতে পারে, স্ট্যান্ড উইথ সাপোর্ট কত মাসে শেখে, 10 মান্থে। আর বাচ্চা স্ট্যান্ড, বেবি স্ট্যান্ড করতে শেখে উইদাউট সাপোর্ট কত মাসে শেখে, 12 মান্থে। তো এটা কি, এটা হচ্ছে গ্রস মোটর ডেভেলপমেন্ট। গ্রস মোটর ডেভেলপমেন্ট। তো এর আশেপাশে গ্রস মোটর ডেভেলপমেন্টের মতোই সোশ্যাল ডেভেলপমেন্ট, ফাইন মোটর ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এই সমস্ত বিভিন্ন টাইপস অফ বিভিন্ন মানে ক্ষেত্রে বিভিন্ন আলাদা আলাদা গ্রুপে ডেভেলপমেন্টগুলো ঘটে। তোমরা প্রশ্নটা দেখে নেবো যে ইনফ্যান্ট কখন স্টেডিলি বসতে পারে, সিট স্টেডিলি উইদাউট সাপোর্ট। তো 10 মাসে না, তার অনেক আগেই বসতে শিখে যায়, মানে উইদাউট সাপোর্ট। 12 মান্থসও হবে না। 6 মান্থসে কি হয়, 6 মান্থসে হচ্ছে সিট উইথ সাপোর্ট, আর 8 মান্থে কি হয়, সিট উইদাউট সাপোর্ট। তো অপশন ডি হবে না, তো আনসার হবে অপশন সি। তো চলে যাই পরবর্তী প্রশ্নে। তো এখানে কি বলছে, অ্যাট উইচ এজ ডেভেলপ দ্য সোশ্যাল স্মাইল ইন দ্য ইনফ্যান্ট। তো এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে আমাদের সোশ্যাল ডেভেলপমেন্ট দেখতে হবে, নিউবর্নের সোশ্যাল ডেভেলপমেন্ট কিরকম হচ্ছে। তো প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে যে বাচ্চার কখন সোশ্যাল স্মাইল ডেভেলপ করে। তো বাচ্চার 2 মান্থসে কি হয়, 2 মান্থসে হয় সোশ্যাল স্মাইল ডেভেলপ হয়। 3 মান্থসে বাচ্চা রিকগনাইজ করতে পারে, এটা মান্থস লিখে দিই এখানে, মাদার। 7 মান্থসে কি হয় বাচ্চার, স্ট্রেঞ্জার অ্যাংজাইটি। 6 to 9 মান্থসে বাচ্চা পিকাবু, যে লুকোচুরি আমরা, তো 6 মান্থসে, 6 to 9 মান্থসে বাচ্চা পিকাবু, যে লুকোচুরি, যে লুকোচুরি ধপ্পা যেটা খেলাটা হয়, তো বাচ্চারা ওই খেলাটা শিখে যায়। এবং 9 মান্থসে কি হয়, বাচ্চার কাছে অবজেক্ট পার্মানেন্স, পার্মানেন্স হয়। এবং 10 মান্থসে বাচ্চা
প্যাটে কেক খেলে। প্যাটে কেক মানে সেই আমরা যেটা খেলি যে আম পাতা জোড়া জোড়া, তো 10 মাসের বাচ্চা মোটামুটি ওই খেলাটা খেলতে শিখে যায়। তো যদি আমরা সোশ্যাল প্রশ্নটার দিকে তাকাই যে অ্যাট হুইচ এজ ডেভেলপ দ্য সোশ্যাল স্মাইল, সোশ্যাল স্মাইল কখন ডেভেলপ করে? অ্যাট 1 মান্থ না, হবে না। অপশন বিতে বলছে 2 মান্থ, অপশন সিতে বলছে 4 মান্থ, আর অপশন ডিতে বলছে 6 মান্থ। তো আনসার অপশন সি হবে না, অপশন ডিও হবে না। তো আনসার কি হবে? আনসার হবে অপশন বি। তো চলে যাই আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। নিউবর্ন রিফ্লেক্সেস হুইচ আর প্রেজেন্ট অ্যাট বার্থ অ্যান্ড রিমেন আনচেঞ্জড থ্রু আউট অ্যাডাল্টহুড। তো কোন সমস্ত যে রিফ্লেক্সগুলো ছোটবেলায় মানে সৃষ্টি হবে ছোটবেলা থেকেই বাচ্চাদের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে এবং যেটা আনচেঞ্জ থাকে বা লাইফ লং থাকে, তো কোনগুলো? তো এখানে বলছে যে ব্লিঙ্কিং মানে কি চোখের পাতা ফেলা, যে কোনো আলো এলো বা বাইরে থেকে কিছু না, আমরা হঠাৎ করে চোখের পাতাটা বুঝিয়ে নিলাম, তো এটাকে আমরা ব্লিঙ্কিং রিফ্লেক্স বলছি। তো এটা সারা জীবনই থাকে বাচ্চাদের ক্ষেত্রে। তো কি বলছে তারপরে মানে পরবর্তীটা কি বলছে যে কাফিং, যে গলায় কিছু আটকে গেল বা ঢুকে গেল সঙ্গে সঙ্গে কাফ হয়ে মানে যে আমাদের যে প্রোটেক্টিভ মেকানিজম যেটা সেটা থাকে মানে সেটা অ্যাট বার্থ থেকে লাইফ মানে থ্রু আউট দ্য লাইফ সেটা থাকে। রুটিন কি বলছে যে বাচ্চার গালের কোণে একটা ট্যাপ করলে বাচ্চা সেদিকে মুখ ফেরায় বা তার জিভটা নিয়ে গিয়ে যে সেই সোর্সটা যেটা টাচ করছে ওর মুখের সাইডে সেটা খোঁজার চেষ্টা করে। তো এই রুটিন কতদিন থাকে? তো রুটিন হচ্ছে যে তোমার মানে ইন্ট্রাইউট্রাইন লাইফেই ডেভেলপ করে এবং অ্যাট বার্থ থেকেই আমরা সেটাকে দেখতে পাই। ডেভেলপ অ্যান্ড অবজার্ভড অ্যাট বার্থ, কিন্তু ডিমিনিশ কখন করে? ডিমিনিশড হয়ে যায় তোমার 5 to 6 মান্থসে। এবং অপশন সিতে বলছে গ্যাগ রিফ্লেক্স, গ্যাগ রিফ্লেক্স ওই প্রোটেক্টিভ একটা যেটা যে শ্বাসনালীর মধ্যে দিয়ে কোনো কিছুকে ঢুকতে বাধা দেয়। তো অপশন এ হবে না, যেহেতু রুটিন রিফ্লেক্স আমাদের মানে থ্রু আউট দ্য লাইফ থাকে না, 5 to 6 মান্থসের মধ্যে রিজলভ হয়ে যায়। অপশন বিতে কি বলছে ব্লিঙ্কিং, কাফিং, স্নিজিং এবং গ্যাং। অপশন বিতে পরে আসছি। অপশন সি তো সেম রুটিনটা আছে, তো রুটিনটা তো অনেক আগেই ডিসঅ্যাপিয়ার করে যায়, থ্রু আউট লাইফ চয় না, তো এটার মানে আদার্সগুলো পড়ার দরকার নেই, তবে আমরা পড়ে নিই স্নিজিং আছে, সোয়ালোয়িং, কাফিং। তো অপশন সিও হবে না। এরপর হচ্ছে স্টেপিং, ব্লিঙ্কিং, কাফিং, স্নিজিং। তো ব্লিঙ্কিং, কাফিং আর স্নিজিং এই তিনটা তো পার্মানেন্ট থ্রু আউট দ্য অ্যাডাল্টহুড চলে, কিন্তু স্টেপিং এর ক্ষেত্রে কি হয়? স্টেপিং ডেভেলপ করে অ্যাট 1 মান্থ এবং রিজলভ হয়ে যায় 3 to 4 মান্থসে। যে স্টেপিং এর ক্ষেত্রে কি হয়, বাচ্চাকে এরকম ভাবে তুলে ধরলেই বাচ্চা তার মাটিতে পাটা দিয়ে হাঁটার চেষ্টা করে বা এগিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তো এটাকে আমরা মেনলি স্টেপিং বলছি। তো অপশন ডিও হবে না। এরপর আসছে অপশন বিতে ব্লিঙ্কিং, তো যখন বারবার, তো অপশন বিতে কি আসছে ব্লিঙ্কিং বারবার চোখের পাতা বোঝা পাতা খোলা, এবং অপশন সিতে কি আসছে কাফিং, অপশন সরি তো দেখে নিই আমরা অপশন বিটাই কি বলছে। বিতে বলছে ব্লিঙ্কিং, কাফিং, স্নিজিং এবং গ্যাগ। তো এই চারটেই আমাদের মানে অ্যাট বার্থে প্রেজেন্ট থাকে এবং থ্রু আউট দ্য লাইফ এটা প্রেজেন্ট থাকে এবং প্রোটেক্টিভ মেকানিজম দেখায়। তো আনসার কি হবে? আনসার হবে অপশন বি। তো চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। তো এখানে কি বলছে, ইন ব্যাবিনস্কি রিফ্লেক্স দ্য মুভমেন্ট অ্যান্ড দ্য গ্রেটার টোজ আন্ডারগোজ। তো এখানে কি বলছে ব্যাবিনস্কি রিফ্লেক্সে, তো গ্রেটার টো যেটা থাকে যে আমাদের পায়ের গ্রেটার টো যেখানটা থাকে, তো সেটার মুভমেন্টটা কিরকম হয়। তো ব্যাবিনস্কি রিফ্লেক্স নিয়ে আগে একটু দেখে নিই। ব্যাবিনস্কি, তো এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে যে পায়ে যদি একটা সোল আঁকি আমরা, তো এক্ষেত্রে যদি আমরা এই ধার বরাবর স্ট্রোকিং করি, তো এক্ষেত্রে যদি আমরা এই ধার বরাবর স্ট্রোকিং করি তখন কি হয়, যে গ্রেটার টো আছে সেটা হচ্ছে যে সাডেন ডরসিফ্লেকশন হয়, আর আদার্স ফিঙ্গার
ফ্লেকশন হয়। তো আপ টু 2 ইয়ার্স, এটা আপ টু 2 ইয়ার্স ইন চাইল্ড, দিস ইজ নর্মাল। তো আপ টু 2 ইয়ার্স, বাচ্চাদের ক্ষেত্রে আপ টু 2 ইয়ার্স পর্যন্ত এটা নর্মাল থাকে, কিন্তু আফটার 2 ইয়ার্স এটাকে আমরা কি বলি, আফটার 2 ইয়ার্স এটাকে পজিটিভ ব্যাবিনস্কি রিফ্লেক্স বলা হয়। তো যেটা ইন্ডিকেট করছে কোনো নার্ভাস সিস্টেমে কোনো ড্যামেজ থাকে। আফটার 2 ইয়ার্স ইট ইজ known as after 2 years it positive Babinski। ঠিক আছে, তো তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, যদি আমরা এটা আমাদের ফিট ধরে থাকি, তো এটা আমাদের যদি গ্রেটার টো হয়, তো ব্যাবিনস্কি রিফ্লেক্সে কি হচ্ছে, যদি আমরা মানে একটু শার্প, মানে যে শার্প পয়েন্ট দিয়ে যদি আমরা এভাবে যে পায়ের মানে আঙুল থেকে যে যদি সাইড বরাবর এভাবে যদি গোড়ালি বরাবর করি, তখন রিফ্লেক্সে কি দেখা যাবে, এই যে গ্রেটার টো যেটা থাকবে সেটা বাইরের দিকে এরকম বেঁকে যাবে, এবং বাকি যে আদার ফিঙ্গারগুলো থাকবে সেগুলো এরকম ভেতর দিকে ফোল্ড হয়ে যাবে। তো এটাকেই আমরা বলছি পজিটিভ ব্যাবিনস্কি রিফ্লেক্স। এবং আপ টু 2 ইয়ার্স এই মানে পজিটিভ আপ টু 2 ইয়ার্স এই ব্যাবিনস্কি রিফ্লেক্সটা নর্মাল, কিন্তু আফটার 2 ইয়ার্স এটাকে আমরা নর্মাল বলি না, এটাকে তখন আমরা বলি পজিটিভ ব্যাবিনস্কি রিফ্লেক্স, যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ড্যামেজকে মানে ইন্ডিকেট করছে। তো আফটার 2 ইয়ার্স কি হয়, আফটার 2 ইয়ার্স এই যে সমস্ত আঙুলগুলো আছে, সমস্ত আঙুলগুলোই ভেতর দিকে ফ্লেকশন করে। তো এটাই নর্মাল, এবং এটাকে আমরা কি বলে থাকি, তখন আমরা এই যে যখন আফটার 2 ইয়ার্স সব আঙুলগুলো যদি ভেতর দিকে ফোল্ড হয়ে যায়, ভেতর দিকে ফ্লেকশন হয়ে যায়, তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা বলবো প্ল্যান্টার রিফ্লেক্স। তো প্ল্যান্টার রিফ্লেক্স আফটার 2 ইয়ার্স, প্ল্যান্টার রিফ্লেক্স নর্মাল। তো এক্ষেত্রে আমরা যদি দেখি যে গ্রেটার টোয়ের কি হবে, ডরসিফ্লেকশন, সরি ডরসি এক্সটেনশন, অপশন বি ডরসি ফ্লেকশন, অপশন সি প্ল্যান্টার ফ্লেকশন, অপশন ডি প্ল্যান্টার অ্যাডাকশন। তো প্ল্যান্টার সারফেসে কিছু হচ্ছে না, এটা মেনলি আমরা ডরসি ফ্লেকশন হচ্ছে। তো অপশন এও হবে না, আনসার হবে অপশন বি। তো চলে যাই আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নিই। হুইচ বিহেভিয়ার শুড দ্য নার্স রিকগনাইজ অ্যাজ মোরো রিফ্লেক্স। তো মোরো রিফ্লেক্স বাচ্চাদের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা একটু মোরো রিফ্লেক্স নিয়ে আগে আলোচনা করে নেবো। মোরো রিফ্লেক্স, develop extension 28 weeks, extension with adduction। এক্সটেনশন হচ্ছে এবং সঙ্গে সঙ্গে বাচ্চা অ্যাডাকশন করছে, এটা কখন হচ্ছে, সরি এক্সটেনশন আর অ্যাডাকশন হচ্ছে তোমার 32 উইকসে, এবং বাচ্চা অ্যাডাকশনের সাথে সাথে তোমার সি শেপ করছে, অ্যাডাকশন অ্যান্ড সি শেপড ফিঙ্গার 34 উইকসে। তো মেনলি এটা মোরো রিফ্লেক্স কেন দেখা যায়, কজ কি মোরো রিফ্লেক্সে, সাডেন চেঞ্জ, কোথায় চেঞ্জ হয়, সাডেন চেঞ্জ ইন ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়ামে সাডেন যদি চেঞ্জ হয়, কোনো লাউড নয়েজ, তো এই সমস্ত ক্ষেত্রে কি হয়, মোরো রিফ্লেক্স দেখা যায়। তো মোরো রিফ্লেক্সের ক্ষেত্রে কি হয়, যে একটা বাচ্চাকে আমরা নিই মাথায় এবং কোমরে সাপোর্ট দিই, এবং সাডেন যদি আমরা মাথায় যে হাত সাপোর্টটা ছিল সেটা যদি সরিয়ে নিই, তখন কি হবে, বাচ্চার মাথাটা সাডেন ফল করবে, ফলে ডিসইকুইলিব্রিয়াম হবে। তো এক্ষেত্রে কি হচ্ছে, বাচ্চা সাডেন হাতটাকে প্রথমে এক্সটেনশন করবে, সাডেন এক্সটেনশন এবং অ্যাবডাকশন হবে, মানে যেরকম হাতটা বেড়েও যাবে এবং বডি থেকে দূরেও চলে যাবে, তাই জন্য সাডেন এক্সটেনশন এবং অ্যাবডাকশন হবে, ফলোড বাই মানে হাতটা দূরে চলে যাওয়ার পরে ফলোড বাই অ্যাডাকশন এবং ফ্লেকশন, মানে ফলোড বাই অ্যাডাকশন এবং ফ্লেকশন হবে, এবং বাচ্চা হাতে সি শেপের যে রিংটা, এই হাতে সি শেপের রিং করবে। তো তাহলে মোনো রিফ্লেক্সের ক্ষেত্রে আমরা কি দেখবো, যখন বাচ্চাকে এভাবে ধরবো এবং সাডেন যদি আমরা হাতটা সরিয়ে নিই, বাচ্চার মাথাটা মানে নিচে পড়ে যাবে, কিন্তু আমরা বাচ্চার মাথাটাকে ধরে থাকবো, সাডেন জাস্ট একটু হাতটা সরিয়ে নেবো, যাতে বাচ্চার কোনো ইনজুরি না হয়, সেটার দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে।
তো মাথাটা ধরে নেবো। তো ডিসইকুইলিব্রিয়াম হওয়ার ফলে কি হবে, সাডেন এক্সটেনশন এবং অ্যাবডাকশন, যে দূরে চলে যাবে এবং এক্সটেনশন হয়ে যাবে, ফলোড বাই অ্যাডাকশন এবং ফ্লেকশন, মানে কাছে আসবে এবং ফ্লেক্সড হবে হাতগুলো, অ্যান্ড সি শেপড মানে স্ট্রাকচার করবে, বাচ্চা হাতের এখন সি শেপড স্ট্রাকচার হবে। তো এইগুলো আমাদের মোরো রিফ্লেক্সের সময় নজর রাখতে হবে। তো অপশানগুলো কি কি আছে দেখে নিই। তো বিহেভিয়ার শুড হুইচ বিহেভিয়ার দ্য নার্স শুড রিকগনাইজ অ্যাজ দ্য মোরো রেসপন্স, এক্সটেনশন অফ দ্য আর্ম, এক্সটেনশন অফ দ্য লেগ অ্যান্ড ফ্যানিং অফ দ্য টোজ, অ্যাডাকশন অফ দ্য আর্ম, অ্যাবডাকশন দেন অ্যাডাকশন অফ দ্য আর্ম। তো এক্ষেত্রে মেনলি কি হবে, প্রথমে অ্যাবডাকশন হবে, প্রথমে হাতগুলো দূরে যাবে এবং তারপরে আবার কাছে আসবে। তো এক্ষেত্রে আনসার কি হবে, আনসার হবে অপশন ডি। অপশন এ এক্সটেনশন অফ দ্য, শুধু এক্সটেনশন অফ দ্য আর্ম হবে না, তারপরেও আরো কিছু স্টেপ থাকবে। অপশন বিতে কি বলছে, এক্সটেনশন অ্যান্ড ফ্যানিং অফ দ্য টোজ, এটাও হবে না। এবং অপশন সিতে কি বলছে, অ্যাডাকশন অফ দ্য আর্ম, শুধুমাত্র অ্যাডাকশন না, প্রথমে অ্যাবডাকশন এবং ফলোড বাই অ্যাডাকশন হবে। তো অপশন সিও হবে না। তো চলে যাই আমরা, তো এখানে আনসার কি হলো, এক্ষেত্রে আনসার হলো অপশন ডি। তো চলে যাই আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। তো কি আছে, when caring for a term neonate who has been receiving phototherapy for 8 hours, the nurse notify the pediatrician for which of this noted। তো মেনলি ফটোথেরাপির ক্ষেত্রে কি হয়, যে ফটোথেরাপির ক্ষেত্রে বিভিন্ন রকমের অ্যাডভার্স এফেক্ট দেখা যায়। তো এক্ষেত্রে অপশনগুলো কি আছে, ব্রোঞ্জ কালার স্কিন, অপশন বিতে কি আছে, ম্যাকুলো প্যাপুলার চেস্ট র্যাশ, অপশন সিতে কি আছে, ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি 1.018 এবং অ্যাবসেন্ট মোরো রিফ্লেক্স। তো ফটোথেরাপির মানে যে অ্যাডভার্স এফেক্টগুলো হয় তাকে আমরা দুভাগে ভাগ করি, আর্লি আর একটা আসছে লেট। তো আর্লিতে মেনলি কি হয়, আর্লিতে হাইপো অথবা হাইপারথার্মিয়া, এছাড়া ব্রোঞ্জ বেবি সিনড্রোম, এছাড়া আর কি দেখা যায়, ডিহাইড্রেশন দেখা যায়। এবং যদি ফটোথেরাপি লেট দেখি তাহলে কি হয়, কনভালশন অথবা সিজার হতে পারে, অ্যাবসেন্ট মোরো রিফ্লেক্স, মানে যে মেনলি যে অনেকক্ষণ ধরে লং টার্ম যদি কোনো এফেক্টিভ না হয়, তো ফটোথেরাপির কারণে কি হয়, বাচ্চাদের মানে ব্রেন ড্যামেজ হতে পারে, কার্ডিক ক্র্যাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তাই জন্য নার্ভাস সিস্টেম রিলেটেড বিভিন্ন রকমের সাইন অ্যান্ড সিমটম দেখা যায়। কিন্তু এক্ষেত্রে বলেছে ফটোথেরাপি আমরা স্টার্ট করেছি এবং তার 8 ঘন্টার মধ্যে যে কি সমস্যা হচ্ছে। তো যদি আমরা অপশন এ তে দেখি, যে বলছে ব্রোঞ্জ কালার স্কিন, অপশন বি তে কি বলছে, ম্যাকুলো প্যাপুলার চেস্ট র্যাশ। তো জন্ডিসের ক্ষেত্রে ম্যাকুলো প্যাপুলার চেস্ট র্যাশ হয় না, বা এটা নট রিলেটেড। ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটিরও তেমন কোনো পরিবর্তন হয় না। এবং অপশন ডিতে কি বলছে, অ্যাবসেন্ট মোরো রিফ্লেক্স, এটা হচ্ছে মানে লেট কমপ্লিকেশনের ক্ষেত্রে হতে পারে বা লেট সমস্যার ক্ষেত্রে হতে পারে, যখন আমাদের মানে পিডিয়াট্রিশিয়ানকে আমরা নোটিফাই করব। তো অপশন ডিও হবে না। তো আনসার কি হবে, আনসার হবে অপশন বি, সরি অপশন এ। তো এক্ষেত্রে কি হচ্ছে, যে ব্রোঞ্জ বেবি মানে ব্রোঞ্জ কালার স্কিন কেন হচ্ছে, যে কনজুগেটেড যে এটা তৈরি হচ্ছে বিলিরুবিন, মানে ফটোথেরাপির কারণে কনজুগেটেড বিলিরুবিন অ্যাকিউমুলেট করছে কোথায়, অ্যাকিউমুলেট আন্ডার স্কিন, ফলে কি হচ্ছে, ব্রোঞ্জ বেবি সিনড্রোম দেখা দিচ্ছে। তো এক্ষেত্রে আনসার কি হবে, আনসার হবে অপশন এ। তো চলে যাই পরবর্তী প্রশ্নে কি বলছে, দ্য নার্স এক্সপ্লেন টু দ্য মাদার অফ দ্য নিওনেট ডায়াগনোজড উইথ এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস দ্যাট এক্সচেঞ্জ ট্রান্সফিউশন ইজ নেসেসারি টু প্রিভেন্ট। তো এক্সচেঞ্জ ট্রান্সফিউশন তো এক্ষেত্রে কি বলছে, নার্স এক্সপ্লেন করছে টু দ্য মাদার অফ নিওনেটের মাদারকে নার্সকে এক্সপ্লেন করতে হবে ডায়াগনোজড উইথ এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তো এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের ক্ষেত্রে কি হয়, মায়ের RH নেগেটিভ থাকে এবং মানে যে ফিটাসের ব্লাড গ্রুপের RH পজিটিভ থাকে, ফলে ফিটাসের শরীরে কি হয়, RH মানে ডি যে থাকে সেটা বেড়ে যায়, মানে অ্যান্টি RH ফ্যাক্টর তৈরি হয়ে যায়, এবং যার ফলে মানে ফিটাসের মানে RBC ডিস্ট্রাকশন খুব তাড়াতাড়ি হয়, ফলে জন্ডিস খুব তাড়াতাড়ি হয়। তো এই জন্য কি হচ্ছে,
যে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন নেসেসারি টু প্রিভেন্ট। তো জন্ডিসের ক্ষেত্রে আমরা কি করি, জন্ডিসের ক্ষেত্রে যখন আমাদের বিলিরুবিন লেভেল more than 20, তো যখন আমাদের বিলিরুবিন লেভেল মোর দ্যান 20 mg/dl হয়, তো তখন কি হয়, তখন আমাদের নিড এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। তো যখন আমাদের বিলিরুবিন লেভেল মোর দ্যান 20 mg/dl হয়ে যায়, তখন আমাদের এক্সচেঞ্জ ট্রান্সফিউশনের দরকার হয়। তো এক্সচেঞ্জ ট্রান্সফিউশনে কি হয়, আম্বিলিকাল কর্ড ইউজ করা হয় এবং যার থ্রু দিয়ে এই ব্লাডের এক্সচেঞ্জটা হয় বা ব্লাড পিউরিফিকেশনটা হয়। তো এক্ষেত্রে যে যদি আমাদের মানে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন নেসেসারি করা হয় বা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন কেন করবো, যে যখন বিলিরুবিনের লেভেল অনেক হাই হয়ে যাবে। তো বিলিরুবিনের লেভেল যদি অনেক হাই হয়ে যায়, সেটা গিয়ে আমাদের কোন কোন মানে কোথায় হ্যাম্পার করতে পারে। তো অপশন এ লিভারে করে না, অপশন বি বলছে লাংসেও করে না, অপশন সিতে কি বলছে কিডনিতেও করে না, অপশন ডি বলছে ব্রেন। হ্যাঁ, যে যদি আমাদের বিলিরুবিন লেভেল বেড়ে যায়, তখন কি হয়, আনকনজুগেটেড বিলিরুবিন ইনক্রিজ করে, যেটা কি করছে, ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করছে এবং ড্যামেজ আওয়ার ব্রেন টিস্যু। তো এই যে ড্যামেজ করছে, যে আনকনজুগেটেড বিলিরুবিন আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ারকে কজ করে যে ব্রেন টিস্যুকে ড্যামেজ করছে, এটাকে মেডিকেল একটা টার্মিনোলজি দিয়ে এক্সপ্লেন করা হয়। তো তোমরা আমাকে সেই মেডিকেল টার্মিনোলজিটা বলো, যে কি বলা হয়, যে যখন আনকনজুগেটেড বিলিরুবিন আমাদের ব্রেন টিস্যুকে ড্যামেজ করে, তখন সেই কন্ডিশনটাকে আমরা কি বলি। তো এক্ষেত্রে আনসার কি হলো, এক্ষেত্রে আনসার হলো অপশন ডি, যে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের ক্ষেত্রে এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন বা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন নেসেসারি কেন, যে তোমার ব্রেন ড্যামেজকে প্রিভেন্ট করার জন্য। তো চলে যাই আমরা পরবর্তী প্রশ্নে। এখানে কি বলছে, যে প্রিটার্ম বেবিজ আর বর্ন বিফোর জেস্টেশন। তো প্রিটার্ম, তো কোনো বাচ্চাকে আমরা কখন প্রিটার্ম বলবো, যখন when baby born before completed 37 উইকস। তো এখানে সবসময় আমাদেরকে মনে রাখতে হবে এই কমপ্লিটেড ওয়ার্ডটা। তো অনেক সময় কোশ্চেনে কি করে, ওরা গোলানোর জন্য আমাদেরকে দিয়ে দেয় মানে 37 উইকস, আর একটা অপশনে থাকে কমপ্লিটেড 37 উইকস। তো হয়তো প্রথম অপশনে যদি 37 উইকস দিয়ে দেয়, আমরা কি করি, যে 37 উইকস দেখে খুব মজা পেয়ে ওটা আনসার দিয়ে আমরা চলে যাই, কিন্তু অপশন হয়তো ডিতে যে কমপ্লিটেড 37 উইকস থাকে, তো সেটা আমরা দেখিই না। তো সেক্ষেত্রে আমাদের এটা ভালো করে দেখতে হবে, যে প্রিটার্ম বেবি বললে মনে রাখতে হবে যে যখন বেবি কমপ্লিটেড 37 উইকসের আগে জন্মায়, তখন তাকে আমরা প্রিটার্ম বেবি বলি। তো এক্ষেত্রে যদি আমরা আনসার মানে অপশনগুলো দেখি, অপশন এতে কি বলছে 37 উইকস, অপশন বিতে কি বলছে 38 উইকস, অপশন সিতে কি বলছে 39 এবং অপশন ডিতে 40 উইকস। তো এগুলো হবে না, এগুলো খুবই বেশি। তো এক্ষেত্রে আনসার কি হবে, আনসার হবে অপশন এ। তো অপশন বি হবে না, অপশন সি হবে না এবং অপশন ডিও হবে না। তো এক্ষেত্রে আনসার কি হবে, আনসার হবে অপশন এ। তো বাচ্চা যখন বিফোর কমপ্লিটেড 37 উইকসের আগে জন্মায়, তখন তাকে আমরা কি বলি, প্রিটার্ম বেবিজ। তো চলে যাই আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। তো এখানে কি বলছে, কিপিং দ্য ইনফ্যান্ট আন্ডার রেডিয়েন্ট ওয়ার্মার প্রিভেন্ট হিট লস, which of the following immediate postpartum phase। তো যে ইমিডিয়েট পোস্টপার্টাম ফেজে, যে ইমিডিয়েট পোস্টপার্টাম ফেজটা আছে, সেখানে আমরা রেডিয়েন্ট ওয়ার্মারে বাচ্চাকে রেখে মানে কোন ভাবে যে হিট লসটাকে আমরা প্রিভেন্ট করি। তো এখানে আমাদের দেখে নিতে হবে যে আগে হিট লসের যে ব্যাপার স্যাপারগুলো যে ঘটে, তো সেটা কি হয়। মেনলি হিট লস 4টে প্রসেসে ঘটে। তো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রেডিয়েশন, এরপর আসছে ইভাপুরেশন, কনভেকশন আসবে প্রথমে, কনভেকশন,
এবং এরপর আসছে কন্ডাকশন। তো কনভেকশনে কি হচ্ছে মেনলি, যে আমাদের বডি থেকে উইথ মানে রেডিয়েন্ট ওয়েভের মধ্যে দিয়ে হিট লস হয় থ্রু রেডিয়েন্ট বা রেডিয়েশন বা রেডিয়েন্ট ওয়েভের মধ্যে দিয়ে। তো ওয়েভের মধ্যে দিয়ে এটা মানে উইদাউট এনি মিডিয়াম, সবসময় রাখতে হবে উইদাউট এনি মিডিয়াম। তো মেনলি আমরা যে রেডিয়েশনের মধ্যে দিয়ে হিট লসটাকে এটা আমরা সহজে প্রিভেন্ট করতে পারি না, কারণ আমাদের বডি দিয়ে সবসময় রেডিয়েশনের মধ্যে দিয়ে হিট লস হয়ে যাচ্ছে। তো এটা মানে খুব ইজি নয় এটাকে প্রিভেন্ট করা। তো ইভাপোরেশন কি হচ্ছে, যে চেঞ্জ ইন স্টেট, যে ধরো আমাদের গায়ে কোথাও যেটাকে আমরা মেনলি লিনতাপ বলি, যে আমাদের গায়ে যদি জল থাকে সেটা যদি শুকিয়ে যায়, তো তখন আমাদের গাটা কি হয়, যে ঠান্ডা হয়। এভাবেই যে ইভাপোরেশনের মধ্যে দিয়ে যে জল বাষ্প হয়ে যাচ্ছে, যে মানে চেঞ্জ অফ যে স্টেট হচ্ছে তার মধ্যে দিয়ে হিট লস হচ্ছে থ্রু চেঞ্জ অফ স্টেট। তো এরপর কি আসছে, এরপর আসছে কনভেকশন। তো কনভেকশনে কি হচ্ছে, কনভেকশন হচ্ছে আশেপাশের যে পরিবেশ, যে এয়ারগুলো থাকে বা এয়ার হতে পারে, ওয়াটার হতে পারে, সলিড যে সমস্ত মেটেরিয়ালগুলো থাকে, সেই সমস্ত মেটেরিয়ালের টেম্পারেচার যখন অ্যাফেক্ট করছে, যে এয়ারের মধ্যে দিয়ে থ্রু মিডিয়ামের মধ্যে দিয়ে এসে বডি টেম্পারেচার বা এমনি টেম্পারেচার চেঞ্জ করছে, তখন আমরা মানে কনভেকশন বলি। তো লস অফ হিট কিভাবে চেঞ্জ হচ্ছে, থ্রু এয়ার বা ওয়াটার বা কোনো সলিড। এবার আছে কন্ডাকশন। কন্ডাকশন কি হচ্ছে, যে যখন ডিরেক্ট টাচের মধ্যে দিয়ে, যে কোনো একটা নতুন নিউবর্নকে আমরা কি করছি, যে একটা মানে মেটাল প্লেটের ওপর বা ধরো ওয়েট মেশিনের ওপর বা নর্মালি কোনো ডিরেক্ট সারফেসের ওপর রেখে দিচ্ছি, ফলে কি হচ্ছে, তার হিট লস হচ্ছে। তো থ্রু ডিরেক্ট টাচ। তো এক্ষেত্রে আমরা যদি একটা নতুন নিউবর্ন যে বেরিয়েছে, তো এক্ষেত্রে আমরা কি কি ভাবে এই টেম্পারেচারগুলো মানে এই যে ভাবে হিট লসগুলো আমরা প্রিভেন্ট করব। তো যখন বাচ্চার মানে ডেলিভারি হয়, তখন যদি আমরা তাকে খুব ভালোভাবে, যে বাচ্চা আফটার ডেলিভারি যদি আমরা খুব বাচ্চার ভালোভাবে কেয়ার করি, বাচ্চাকে খুব ভালোভাবে ড্রাই টাওয়াল দিয়ে যদি মুছিয়ে নিই, তখন তার মধ্যে আমরা কি করতে পারি, তখন আমাদের আমরা ইভাপোরেশনের হিট লসটাকে প্রিভেন্ট করতে পারি। যে বাচ্চার গায়ে যে সমস্ত অ্যামনিওটিক ফ্লুইডগুলো লেগেছিল, তো সেগুলো আমরা ভালোভাবে মুছে নেবো। তো মানে বাচ্চার বডি থেকে যে হিট মানে যে জলটা বাষ্পীভূত হয়ে যাওয়া, সেটা হবে না। তো এভাবে আমরা ইভাপোরেশনের হিট লসটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। এরপর যদি যে জায়গাটায় বাচ্চা থাকবে, যে বাচ্চার যে রেডিয়েন্ট ওয়ার্মার বা এসব জায়গায় যে থাকবে, সেখানে যদি আমরা ভালোভাবে প্যাডিং করি বা ভালোভাবে যদি নিচে কোনো ওয়ার্ম ব্ল্যাঙ্কেট বা কিছু চাপিয়ে দিই, এইভাবে কি আমরা কন্ডাকশন, যে ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ সারফেস, ওটাকে আমরা প্রিভেন্ট করে হিট লসটাকে প্রিভেন্ট করতে পারি। তো এরপর হচ্ছে যে এবার আমরা কি করব, যে বাচ্চাকে ভালোভাবে একদম মুড়িয়ে রাখবো, কভার করে রাখবো, এবং যে বাইরের যে মানে যে ডেলিভারি রুমের যে টেম্পারেচার, ডেলিভারি রুমের টেম্পারেচারটা যদি আমরা 22 থেকে 28 22 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখি, তো এর মধ্যে কি হয়, যে একটা ওয়ার্ম এনভায়রনমেন্টের মধ্যে বাচ্চা থাকবে। তো এর ফলে কি হবে, যে থ্রু এয়ারের মধ্যে দিয়ে যে বা কুল এয়ারের মধ্যে দিয়ে যে হিট লসটা হচ্ছিল, ওটা হবে না। ফলে আমরা কনভেকশনকে প্রিভেন্ট করতে পারি। এবং আমরা যদি ভালোভাবে বাচ্চার গায়ে যদি কোনো ময়েশ্চারাইজার বা যদি কিছু লাগিয়ে দিই, তো সেভাবে আমরা কি রেডিয়েশন হিট লসটাকে প্রিভেন্ট করতে পারি। তো এখানে বলছে যে রেডিয়েন্ট ওয়ার্মারের আন্ডারে যদি আমরা রাখি, তো রেডিয়েন্ট ওয়ার্মারের যদি নিচে আমরা রাখি, তো কি হয়ে যায়, তার চারপাশের এনভায়রনমেন্টটা কি থাকে, গরম হয়ে যায়। তো তার যে এয়ারটা থাকে, তার চারপাশের এয়ারটা থাকে, সেটাও গরম হয়ে যায়। তো এয়ারের মধ্যে দিয়ে আমাদের কি টাইপস অফ হিট লস হয়, সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে মেনলি। তো বলছে রেডিয়েন্ট ওয়ার্মারের আন্ডারে রাখলে আমরা কোন টাইপের হিট লস বা ইমিডিয়েট পোস্টপার্টাম পিরিয়ডে কোন টাইপের হিট লসটাকে প্রিভেন্ট করতে পারি। তো ইভাপোরেশন না, ইভাপোরেশনের জন্য আমাকে বাচ্চাকে ভালোভাবে ড্রাই করতে হবে। অপশন বি কি বলছে, কনভেকশন। অপশন সি কি বলছে, কন্ডাকশন। তো ডিরেক্ট টাচ প্রিভেন্ট করার জন্য কি করব, ওখানে যে বাচ্চার বেডিংটাকে আমরা মানে মোটা প্যাড দিয়ে মানে করবো বা বাচ্চাকে ভালোভাবে কভার করব। তো অপশন সি হবে না। এবং রেডিয়েশনকে আমরা খুব সহজে প্রিভেন্ট করতে পারি না, তাই অপশন ডি হবে না। তো আনসার কি হবে, আনসার হবে অপশন বি। যে রেডিয়েন্ট ওয়ার্মারের জন্য চারপাশের পরিবেশটা গরম থাকবে, এবং এভাবে আমরা কনভেকশন হিট লসটাকে প্রিভেন্ট করতে পারবো। তো আনসার অপশন বি হলো। তো এবার পরের প্রশ্নে চলে যাই। তো কি বলছে এখানে, যে দ্য প্রিটার্ম ইনফেন্ট এলবো মে ইজিলি ব্রড অ্যাক্রস দ্য চেস্ট উইথ নো রেজিস্ট্যান্স।
যে যদি কোনো একটা নিউবর্ন জন্মায় তো বাচ্চার হাত থেকে আমরা খুব ইজিলি তার অন্য পাশে নিয়ে যাব উইদাউট রেজিস্ট্যান্স। তো এটাকে কি বলে? তো প্রথমেই আছে সানসেট সাইন। তো এখানে হচ্ছে সানসেট সাইন কখন হয়? তো সানসেট সাইন হয় সানসেট সাইন কখন হয়? হাইড্রোকেফালাসের ক্ষেত্রে। যদি এই বাচ্চার যদি চোখ আঁকি, তো হাইড্রোকেফালাসে মেনলি কি হচ্ছে? হাইড্রোকেফালাসে হচ্ছে যে আইসিপি বা ইন্টারক্রেনিয়াল যে প্রেশার সেটা অনেক বেড়ে যায়, কারণ সিএসএফ এর প্রোডাকশন বেড়ে যাচ্ছে, তো তখন আইসিপি বেড়ে যাচ্ছে। এবং সানসেট সাইনে হয় যে সূর্য অস্ত যাওয়ার মতো বাচ্চাদের চোখ দুটো এরকম নিচের দিকে চলে আসে, বাচ্চার প্রেশার নিচের দিকে চলে আসে চোখগুলো। তো তখন সানসেট সাইন আমরা হাইড্রোকেফালাসে দেখতে পাই। তো গ্র্যাস রিফ্লেক্স মানে কি? যে বাচ্চাকে কিছু দিলাম সেটাকে সে ধরার চেষ্টা করছে, এটাকে আমরা গ্র্যাস রিফ্লেক্স বলি। এবং টনিক রিফ্লেক্সে কি হচ্ছে? যদি বাচ্চার মাথাটাকে আমরা যদি কোনো একটা দিকে ঘোরাই, তো বাচ্চার মাথাটা আমরা যেদিকে ঘোরাবো সেই দিকে বাচ্চার হাতের এক্সটেনশন হবে, বাচ্চার এক্সট্রিমিটির এক্সটেনশন হবে। তো এখানে আমাদের কি বলেছে? যে এলবো নিয়ে বলছে। তো অপশন এ তো সানসেট সাইন হবে না, অপশন বি তো গ্রাসপিং বোঝাচ্ছে, তো অপশন বি হবে না, এবং অপশন ডিও হবে না। তো পড়ে রইল কি? স্কার্ফ সাইন। তো স্কার্ফ সাইনে কি হচ্ছে? স্কার্ফ সাইন হচ্ছে আমরা একটা সাইন যেখানে যে নিউবর্নের যে হাতটাকে ধরে আমরা যদি বডির অন্যদিকে নিয়ে যাই, যে স্কার্ফ যেভাবে নিই আমরা এভাবে নিই, তো স্কার্ফের মতো করে এটা অন্যদিকে নিয়ে যাওয়ার যদি আমরা চেষ্টা করি, তো ইনফ্যান্টদের ক্ষেত্রে কি হয়, প্রিটার্মদের ক্ষেত্রে কি হয়? প্রিটার্মরা কোনো রেজিস্ট্যান্স করতে পারে না, তো ইজিলি আমরা হাতটাকে নিয়ে চলে যেতে পারি। কিন্তু আমরা যদি টার্ম বাচ্চা হয়, তাহলে যদি আমরা হাতটা নিয়ে যেতে চাই, তো তখন সে হাতটা রেজিস্ট করবে, হাতটা নিয়ে যেতে দেবে না। তো এইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটা বাচ্চাদের টার্ম না প্রিটার্ম একটা প্রসেস। এটা কি করে? মেনলি আমরা স্কার্ফ সাইন কোথায় দেখি? স্কার্ফ সাইন আমরা দেখতে পাই ব্যালার্ড স্কোরিং এ। ব্যালার্ড স্কোরিং আমরা স্কার্ফ সাইন দেখতে পাই। সুবিধা কি? এটা নিউরো মাস্কিউলার ম্যাচুরিটিকে ইন্ডিকেট করে। তো এক্ষেত্রে আনসার কি হলো? আনসার হলো অপশন সি। তো চলে যাই আমরা পরবর্তী প্রশ্নে। কি বলছে? যে সাব পেরিঅস্টিয়াল কালেকশন অফ ব্লাড ডিউ টু compressive force on fetal skull leading to swelling of head is known as। তো কি হচ্ছে এখানে? যে সাব পেরিঅস্টিয়াল কালেকশন। তো পেরিঅস্টিয়াম মানে কি? যে মাথাটা যে আমাদের স্কাল আছে, তা সেই স্কালের পেরিঅস্টিয়ামে কি কালেক্ট হচ্ছে? ব্লাড কালেক্ট হচ্ছে ডিউ টু কম্প্রেসিভ ফোর্স। তো মাথার মধ্যে যখন আমাদের যে মাথার মধ্যে দুটোই কন্ডিশন হয়, যে ডিউরিং লেবারের সময়, একটা হচ্ছে কেফাল হেমাটোমা আর একটা হচ্ছে ক্যাপুট সাকসিডেনাম। তো ক্যাপুট সাকসিডেনামে মেনলি ফ্লুইড অ্যাকিউমুলেট হয়, কিন্তু কেফাল হেমাটোমাতে কি হয়? ব্লাড অ্যাকিউমুলেট হয় পেরিঅস্টিয়াম রিজিয়নে। তো এখানে আমরা কি লিখবো? কেফাল হেমাটোমা। তো কেফাল হেমাটোমা এক্ষেত্রে কি হচ্ছে? ব্লিডিং ইন পেরিঅস্টিয়াল রিজিয়ন। কোথায় ব্লিডিং হচ্ছে? ব্লিডিং হচ্ছে পেরিঅস্টিয়াল রিজিয়নে। তো পেরিঅস্টিয়াল রিজিয়নে ব্লিডিংটা হচ্ছে। তো এটা মেনলি কখন হয়? 2 to 3 days after birth। আর এটার হওয়ার কজ কি বা কারণ কি? যে হয়তো ফরসেপ বা ভ্যাকিউম ডেলিভারি হয়েছে। তো সেই ক্ষেত্রে যদি মাথার যে ব্লাড ভেসেলসগুলো থাকে সেগুলো যদি রাপচার হয়, তো খুব সহজেই ব্লিডিং হয়ে যাওয়ার চান্সেস থাকে। তো এক্ষেত্রে যদি আমরা দেখি অপশন এতে কি বলছে? হিমোরেজ হচ্ছে, কিন্তু এটা কোনো স্পেসিফিক জায়গায় বা স্পেসিফিক জিনিসকে ইন্ডিকেট করছে না, তাই অপশন এ হবে না। হিমাটোমা ক্ষেত্রেও সেম, তো এটা কোনো স্পেসিফিক সাইনকে ইন্ডিকেট করছে না। তো অপশন ডিতে কি আছে? অ্যানেনকেফালি। অ্যানেনকেফালি কি? অ্যানেনকেফালি হচ্ছে স্পাইনা বাইফিডা বা নিউরাল টিউব ডিফেক্ট, আমরা যদি স্পেসিফিকলি বলতে পারি। তো অ্যানেনকেফালি হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট। তো তোমরা কমেন্ট করে বলো যে অ্যানেনকেফালি কোন টাইপ অফ নিউরাল টিউব ডিফেক্ট? অ্যান্টেরিয়র নিউরাল টিউব ডিফেক্ট নাকি পস্টেরিয়র নিউরাল টিউব ডিফেক্ট? তো আনসার কি হবে এখানে?
আনসার হবে এখানে অপশন সি, কেফাল হেমাটোমা। তো কেফাল হেমাটোমাতেই এই মানে ব্লিডিংটা অ্যাকিউমুলেট হচ্ছে ইন পেরিয়াস্টেম রিজিয়ন। তো কেফাল হেমাটোমা আর ক্যাপুট সাকসিডেনাম মানে যে খুবই একটা বড় যে যদি ডিফারেন্স আমাদেরকে করতে হয় যে সুচার লাইন ক্রস। তো কিভাবে আমরা মনে রাখবো যে কেফাল হেমাটোমা সুচার লাইন ক্রস করে নাকি ক্যাপুট সাকসিডেনাম সুচার লাইন ক্রস করে? তো সবসময় মনে রাখবে যে ক্যাপুট সাকসিডেনামে এস আছে। তো এভাবে মনে রাখলে সুবিধা হবে যে ক্যাপুট সাকসিডেনামে এস আছে এবং কেফাল মানে যে সুচার লাইনেও তো এস থাকে। তো মনে রাখবে যে ক্যাপুট যার নামে এস আছে সে সুচার লাইন ক্রস করতে পারে। তার মানে ক্যাপুট সাকসিডেনামে এস আছে তো ও সুচার লাইন ক্রস করতে পারে, কিন্তু কেফাল হেমাটোমা সহজে সুচার লাইন ক্রস করতে পারে না। এবং এটা রিজলভ হয় কতদিনের মধ্যে? রিজলভ হতে টাইম লাগে উইকস টু মান্থস লেগে যায় টু রিজলভ কেফাল হেমাটোমা। চলে যাই আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। তো এখানে কি বলছে, দ্য রেডিশ ডিসকালারেশন অফ অ্যান এরিয়া ওভার দ্য স্কিন ইন নিউবর্ন ইজ কল্ড। তো নিউবর্নের একটা স্কিনের একটা পোর্শনে রেডিশ ডিসকালারেশন হয়ে গেছে, তো ওই জায়গাটাকে আমরা কি বলবো? অপশন এতে কি বলছে ল্যানুগো, অপশন বিতে কি বলছে মিলিয়া, অপশন সিতে কি বলছে নিভাস ফ্ল্যামাস এবং অপশন ডিতে বলছে ভার্নিক্স। তো ল্যানিউগো যদি অপশন এ দেখি যে ল্যানিউগো কি, তো ল্যানিউগো হচ্ছে মানে নিউবর্নের বডিতে মানে থ্রু আউট দ্য বডি যে হালকা যে হেয়ারি যে অ্যাপিয়ারেন্সটা থাকে সেটাকে আমরা ল্যানিউগো বলছি। তো এটা কোনো রেডিশ ডিসকালারেশন নয়, তাই অপশন এ হবে না। অপশন বিতে বলছে মিলিয়া, তো মিলিয়া অপশন বি হবে না। এবং অপশন সিতে বলছে ভার্নিক্স ক্যাসিওসা বা ভার্নিক্স কি হয় যে নিউবর্নের পুরো বডিতে এক রকমের হোয়াইটিশ একটা মানে কোটিং থাকে, তো যেটা কি করছে মানে নিউবর্নের হাইপোথার্মিয়া প্রিভেনশনে সাহায্য করছে। তো এটা এক্ষেত্রে কোনো রেডিশ ডিসকালারেশন থাকে না, তাই অপশন ডিও হবে না। অপশন সি কি নেভাস ফ্লেমেসাস, তো এটাই হবে। তো অপশন আনসারে কি হচ্ছে এক্ষেত্রে? আনসার হচ্ছে অপশন সি। তো এই নেভাস ফ্লেমাসকে আমরা কি নামে আরেকটা জানি, যেটাকে আমরা হচ্ছে পট ওয়াইন সাইন নামেও জেনে থাকি। যে বিভিন্ন রকমের জায়গা হয় ঘাড়ে বা কাঁধে বা স্যাক্রাল রিজনে এইরকম যে রেডিশ ডিসকালারেশন বেশি দেখা যায়। তো এগুলো আস্তে আস্তে অনেক সময় স্কিনে থেকেও যায় বা আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে এগুলো ফেড হয়ে যায়, গিয়ে ডিসঅ্যাপিয়ার করে যায়। তো চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্নে কি বলছে, distended sebaceous gland in the gland which appear as white dot on nose and face of newborn। তো নিউবর্নের নাকে এবং মুখে যে হোয়াইট যে অ্যাপিয়ারেন্স বা ডটি অ্যাপিয়ারেন্স যেগুলো সৃষ্টি হয় সেগুলোকে কি বলা হয়? অপশন এতে কি বলছে মঙ্গোলিয়ান স্পট, অপশন বিতে বলছে এরিদেমা, অপশন সিতে বলছে স্ট্রোক বাইট এবং অপশন ডিতে বলছে মিলিয়া। তো অপশন এতে বলছে মঙ্গোলিয়ান স্পট। তো বাচ্চার মানে শরীরের বিভিন্ন জায়গায় মেনলি যে স্যাক্রাল রিজিয়নে যে সমস্ত ব্লুইশ ডিসকালারেশন হয়, ব্লুইশ অথবা গ্রিনিশ ডিসকালারেশন হয়। তো এটা কখনোই হবে না। তো অপশন এ কাটা। এরিদেমাও হবে না। এরিদেমা কি যে স্পট অফ ব্লাড বা ব্লাডের যে মানে ছিটে ছিটে যে হয়ে যায় ওইগুলোকে আমরা এরিদেমা বলে থাকি। তো এরিদেমা হবে না। তো স্ট্রোক বাইটও হবে না। স্ট্রোক বাইটের একটা কি যে পট উইন সাইন যেটা আমরা পড়লাম একটু আগে, বা এটাকে অনেক সময় স্যালমন প্যাচও বলা হয়। তো স্ট্রোক বাইটও হবে না। তো আনসার কি হবে? আনসার হবে অপশন ডি মিলিয়া। এটা কি হয় নোজে আর মানে চিক্সে বা ফেসে, মেনলি চিক্সে অ্যাপিয়ার করে এবং আস্তে আস্তে মানে 1 to 2 উইকস এর মধ্যে আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার করে যায়। নিড টু ডিসঅ্যাপিয়ার। তো চলে যাই আমরা এর পরবর্তী প্রশ্নে। তো এক্ষেত্রে আমাদের আনসার কি হলো? আনসার হলো অপশন ডি মিলিয়া। তো চলে যাই আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। এখানে কি বলছে, হিমোরেজিক ডিজিজ অফ নিউবর্ন ইজ কজড বাই ডেফিসিয়েন্সি অফ হুইচ ভিটামিন। তো মানে হিমোরেজিক ডিজিজ অফ নিউবর্ন হলে তো কোন ভিটামিন মানে ডেফিসিয়েন্সির কারণে মেনলি এটা হয়? তো অপশন এ কি বলছে ভিটামিন
ডি, অপশন বি কি বলছে ভিটামিন এ, অপশন সি বলছে ভিটামিন কে, আর অপশন ডি বলছে ভিটামিন সি। তো নিউবর্নদের ক্ষেত্রে ভিটামিন কে ডেফিসিয়েন্সি থাকে। ইন নিউবর্ন ভিটামিন কে ডেফিসিয়েন্সি অকার। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে নিউবর্নদের যে গাট থাকে সেটা স্টেরাইল হয়। এই স্টেরাইল হওয়ার কারণে নো প্রোডাকশন অফ ভিটামিন কে। এর জন্য কি হচ্ছে, তো মানে এটা যে ভিটামিন কে কম থাকে বলে বা ভিটামিন কে অ্যাবসেন্ট থাকে বলে নিউবর্নদের ক্ষেত্রে হিমোরেজিক ডিজিজ হয়। তো তখন এই হিমোরেজিক ডিজিজ প্রিভেন্ট করার জন্য আফটার বার্থ ভিটামিন কে ইনজেকশন দেওয়া হয়, given to prevent hemorrhagic disease of newborn। তো এক্ষেত্রে কি বলছে, অপশন এ হবে না। অপশন এ হিমোরেজিক ডিজিজের সঙ্গে রিলেটেড নয়, এটা মেনলি রিলেটেড হচ্ছে যে মানে নিউবর্নের যে বোন স্ট্রাকচার এর সঙ্গে অপশন মানে ভিটামিন ডি রিলেটেড থাকে। তো অপশন বি ভিটামিন এও হবে না এবং অপশন ডি ভিটামিন সিও হবে না। তো আনসার হবে কি অপশন সি ভিটামিন কে। আনসার কি হচ্ছে অপশন সি ভিটামিন কে। তো চলে যাই পরবর্তী প্রশ্নে। এখানে কি বলছে, এ মাদার এখানে কি বলছে, এ মাদার হু ইজ ও মানে ও আর এইচ পজিটিভ, মানে মায়ের ব্লাড গ্রুপ হচ্ছে মেনলি ও পজিটিভ ব্লাড গ্রুপ, গিভ বার্থ অ্যাট 10 AM টু এ নিউবর্ন উইথ RH নেগেটিভ ব্লাড গ্রুপ। তাহলে মায়ের RH পজিটিভ ব্লাড গ্রুপ যেটা হচ্ছে ও পজিটিভ, আর নিউবর্নের হচ্ছে RH নেগেটিভ যেটা হচ্ছে মানে বি নেগেটিভ ব্লাড গ্রুপ। সো দ্য সেম ডে অ্যাট মিডনাইট অন এক্সামিনেশন দ্য স্কিন অফ দ্য নিউবর্ন অ্যাপিয়ার্স ইয়েলো। তো কি হচ্ছে, একটা ও পজিটিভ মায়ের বি নেগেটিভ একটা বাচ্চা জন্মেছে, যার মানে যেদিনকে জন্মেছে সেই দিনকেই তোমার মানে মিড নাইটে নিউবর্নের কি হচ্ছে স্কিন ইয়েলোইশ হয়ে গেছে। সো তারপর কি বলছে, উইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য মোস্ট লাইকলি কজ। তো মোস্ট লাইকলি কজ কোনটা হবে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো এইখানে একটা মানে খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের শিখতে হবে যে অপশন এলিমিনেশন মেথড। তো কি হয়, অনেক সময় আমরা হয়তো ডিরেক্ট আনসারটা জানি না, তো আমরা যদি অপশন এলিমিনেশন মেথডটা জানি তো আমরা খুব সহজেই মানে আনসারটা খুঁজে বের করতে পারবো। তো এখানে অপশন এতে কি বলছে এবিও ইনকম্প্যাটিবিলিটি, অপশন বিতে কি বলছে নিওনাটাল সেপসিস, অপশন সিতে কি বলছে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি এবং অপশন ডিতে কি বলছে ফিজিওলজিক্যাল জন্ডিস। তো এখানে যদি আমরা এই মানে অপশনগুলো দেখি, তো মানে অপশন এলিমিনেশন মেথডের মধ্যে দিয়ে আমরা আনসারটা কিন্তু খুব সহজেই পেয়ে যাব। যদি আমাদের আনসার নাও জানা থাকে তো আমরা এখানে মানে অপশন এলিমিনেশন মেথডটা ভালো করে শিখবো। তো এখানে যদি আমরা ভালো করে প্রশ্নটা পড়ি, কোথাও কিন্তু নিওনাটাল সেপসিস বা নিওনাটাল সেপসিসের কন্ডিশনের কোথাও কিন্তু মানে উল্লেখ নেই। তো প্রথমেই আমরা অপশন বি কে বাদ দিয়ে দেব। এরপর আসছে যে বলছে যে কখন হচ্ছে যে যেদিনকে বাচ্চা জন্মেছে সেদিনকেই মিডনাইটে তার স্কিন ইয়েলো অ্যাপিয়ার করেছে। তো উইদিন 24 আওয়ার। তো ফিজিওলজিক্যাল জন্ডিস কখনোই 24 আওয়ারের মধ্যে হয় না। তো আফটার 24 আওয়ার পরে মেনলি ফিজিওলজিক্যাল জন্ডিস হয়। তো অপশন ডিও হবে না। এবার আসছি এবিও ইনকম্প্যাটিবিলিটি না আরএইচ ইনকম্প্যাটিবিলিটি। তো এই ক্ষেত্রে আমরা যখনই দেখবো যে মা নেগেটিভ বাচ্চা পজিটিভ বা যখনই আরএইচ এর মানে কথাটা চলে আসে তখনই খুব সহজেই আমাদের মাথায় আসে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি হবে। কিন্তু যদি আমরা এখানে ভালো করে দেখি, মা কিন্তু আরএইচ পজিটিভ, কিন্তু যখন আরএইচ ইনকম্প্যাটিবিলিটি হয় তখন মা কিন্তু আরএইচ নেগেটিভ ব্লাড গ্রুপ থেকে মানে বিলং করে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে যে মা আরএইচ পজিটিভ, তো আরএইচ ইনকম্প্যাটিবিলিটি কখনো মানে হবে না, কারণ মা যেহেতু আরএইচ পজিটিভ তাই আরএইচ ইনকম্প্যাটিবিলিটি হওয়ার চান্স মানে খুবই কম বা হবে না। তো এটা সবসময় মানে দেখতে হবে যে আমরা যখন দেখবো আরএইচ তখনই আমরা সবসময় মানে আমাদের টেন্ডেন্সি থাকে যে তাহলে এটা আরএইচ ইনকম্প্যাটিবিলিটি হবে। তো এটা আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে এবং নেগেটিভ মার্কিং থেকে অবশ্যই নিজেদেরকে বাঁচাতে হবে।
তো এক্ষেত্রে ORH পজিটিভ মা ব্লাড গ্রুপ থাকে তাহলে RH নেগেটিভ হবে না। এবার এখানে যদি দেখি মায়ের ব্লাড গ্রুপ হচ্ছে ORH পজিটিভ, মানে সরি ORH পজিটিভ বা O পজিটিভ, আর বাচ্চার ব্লাড গ্রুপ কিন্তু মানে B নেগেটিভ, তাহলে মায়ের ব্লাড গ্রুপ সরি বাচ্চার ব্লাড গ্রুপ B এবং মায়ের ব্লাড গ্রুপ O। তো এখানে একটা ABO ইনকম্প্যাটিবিলিটি হচ্ছে। তো আনসার কি হবে? আনসার হবে অপশন A। তো এখানে কি হচ্ছে যে মানে বি যে অ্যান্টিজেন বা অ্যান্টিবডি থাকে সেটা হচ্ছে ও এর অ্যান্টিজেনগুলোকে মানে ধ্বংস করে, তো তাই জন্য এই ঘটনাটা মানে ঘটতে পারে। তো তাই জন্য এবিও ইনকম্প্যাটিবিলিটি হয় এবং জন্ডিসের সৃষ্টি হয়। ইনকম্প্যাটিবিলিটি যেটা কি করছে, আরবিসি ডিস্ট্রাকশন ঘটাচ্ছে, which lead to jaundice। তাই জন্য এক্ষেত্রে আনসার কি হবে? আনসার হবে অপশন A। তো চলে যাই আমরা আমাদের পরবর্তী প্রশ্ন। এখানে কি বলছে? অ্যাপনিয়া ক্যান বি প্রিভেন্টেড বাই। তো অ্যাপনিয়া কিভাবে প্রিভেন্ট করতে পারি আমরা? স্টিমুলেটিং বেবি, অপশন বিতে কি বলছে মেইনটেনিং এয়ারওয়ে, অপশন সিতে বলছে ভেন্টিলেটিং বেবি, এবং অপশন ডিতে কি বলছে অল অফ দ্য অ্যাবাভ। তো অ্যাপনিয়া কি? অ্যাপনিয়া কি বলছে? সাডেন স্টপেজ অফ রেসপিরেশন। তো মানে এটা মেনলি বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, যদি মোর দ্যান 20 সেকেন্ড স্টপ করে দেয় তখন আমরা সেটাকে কি বলবো? যদি মোর দ্যান 20 সেকেন্ড যদি স্টপ করে দেয় তখন আমরা সেটাকে অ্যাপনিয়া বলবো। এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে বাচ্চার যে নিঃশ্বাসটা মেনটেন করার জন্য তখন আমরা বাচ্চাকে বিভিন্ন রকমের মেজার নেওয়া হয়। তো সব থেকে প্রথমেই কি করা হয়, বাচ্চাকে স্টিমিউলেট করা হয়। স্টিমিউলেট বেবি কিভাবে? স্টিমুলেট বেবি করো বাই মানে বেবিকে স্টিমুলেট করবো বাই স্ট্রোকিং অন ফিট। তো পায়ে স্ট্রোকিং এর মধ্যে দিয়ে আমরা বাচ্চাকে স্টিমুলেট করব এবং তার মানে 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 প্রথমে মানে নিঃশ্বাসটা তারা ইমপ্রুভ করার চেষ্টা করব। তো যদি সে তার অ্যাপনিয়া মানে তখন যদি মানে স্টপ হয় তখন কি করব, মেনটেন এয়ারওয়ে। কিভাবে এয়ারওয়ে মেনটেন করব? পজিশনিং অ্যান্ড সাকশনিং। তো বাচ্চাকে পজিশন দেবো এবং বাচ্চাকে সাকশন করাবো। তো এইভাবে আমরা বাচ্চার কি করব যে মানে অ্যাপনিয়াটাকে প্রিভেন্ট করার চেষ্টা করব। এরপরেও যদি বাচ্চার মানে যে অ্যাপনিয়া প্রিভেন্ট না হয় এবং অ্যাপনিয়া ইমপ্রুভ না হয় তখন কি করব, তখন ভেন্টিলেশনে দেওয়া হয় এবং মেডিকেশন। তো অ্যাপনিয়া প্রিভেনশনের জন্য কি মেডিকেশন দেওয়া হয়? সাইট্রেট, ক্যাফিন সাইট্রেট। তো এক্ষেত্রে আনসার কি হবে, যে স্টিমুলেটিং বেবি, হ্যাঁ অবশ্যই বাচ্চা মানে অ্যাপনিয়া প্রিভেনশনের জন্য বেবিকে স্টিমুলেট করতে হবে। অপশন বি কি বলছে? মেইনটেনিং এয়ারওয়ে মেইনটেইন করতে হবে, এবং অপশন সি ভেন্টিলেটিং বেবি, মানে বেবিকেও ভেন্টিলেট করতে হবে। তো আনসার কি হবে? আনসার হবে অপশন ডি অল অফ দ্য অ্যাবভ। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্ন কি আছে। অল অফ দ্য ফলোয়িং আর ম্যাটার্নাল রিফ্লেক্সেস ইন ব্রেস্ট ফিডিং এক্সেপ্ট, মানে যে ম্যাটার্নাল রিফ্লেক্সগুলো ঘটে ডিউরিং ব্রেস্ট ফিডিং এর সময় যে ম্যাটার্নাল রিফ্লেক্সগুলো ঘটে, তো যেগুলো দেওয়া আছে সেটা কোনটা হবে না। তো অপশন এতে কি বলছে? সিক্রেশন অফ প্রোল্যাক্টিন, অপশন বিতে কি বলছে? সিক্রেশন অফ প্রোজেস্টেরন, অপশন সিতে নিপল ইরেকশন, এবং অপশন ডিতে লেট ডাউন রিফ্লেক্স। তো এখানে মেনলি ডিউরিং ব্রেস্ট ফিডিং তো মেনলি মায়ের বডিতে টু টাইপস অফ হরমোন সিক্রিট করে। একটা হচ্ছে প্রোল্যাক্টিন, তো প্রোল্যাক্টিন সিক্রিট করে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে, সিক্রিট ফ্রম অ্যান্টেরিয়র পিটুইটারি। আর এর ফাংশনটা কি? এর ফাংশন হচ্ছে প্রোডাকশন অফ দ্য মিল্ক, মানে মিল্কের সাপ্লাইটাকে মেনটেন করে, প্রোডাকশন অফ মিল্ক, যেটাকে আমরা কি বলে থাকি? প্রোডাকশন অফ দ্য মিল্ককে
গ্যালাক্টোজেনেসিস। জেনেসিস বা প্রোডাকশনটাকে আমরা বলছি গ্যালাক্টোজেনেসিস। তো এরপর চলে যাই, আর একটা যেটা হরমোন থাকে সেটা হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিন কোথা থেকে রিলিজ হয়? পস্টেরিয়র পিটুইটারি থেকে। রিলিজ ফ্রম posterior pituitary। এখানে এর দুটো কাজ থাকে মেনলি। তো একটা কাজ তো হচ্ছে নিপল ইরেকশন, আর অন্য কাজ হচ্ছে মিল্ক সিক্রেশন। তাহলে অক্সিটোসিন মিল্ক প্রোল্যাকটিন মিল্ক প্রোডাকশনে সাহায্য করছে, কিন্তু অক্সিটোসিন মিল্ক সিক্রেশনে সাহায্য করছে। তার এটাকে আমরা কি বলি? গ্যালাক্টোকাইনেসিস। এই যে রিফ্লেক্স বা এই যে মানে প্রসেসটাকে আমরা একটা কি নামে ডাকি? লেট ডাউন রিফ্লেক্স। লেট ডাউন রিফ্লেক্স। তো দেখে নিই প্রশ্নেতে কি ছিল। প্রশ্নতে বলছে যে সমস্ত অপশনগুলো দেওয়ার আছে তার মধ্যে কোনটা মানে হয় না ম্যাটারনাল রিফ্লেক্স ডিউরিং ব্রেস্ট ফিডিং। তো অপশন বলছে সিক্রেশন অফ প্রোল্যাকটিন, অবশ্যই সিক্রেশন অফ প্রোল্যাকটিন খুবই দরকার ডিউরিং ব্রেস্ট ফিডিং। তো অপশন এ হবে না। অপশন বি তে পরে আসছি। অপশন সি কি বলছে? নিপল ইরেকশন। তো নিপল ইরেকশন তো অক্সিটোসিন নিপল ইরেকশন করে যাতে বেবি ভালোভাবে সাক করতে পারে বা ব্রেস্ট ফিড করতে পারে, তাই অপশন সিও হবে না। অপশন ডি কি বলছে? লেট ডাউন রিফ্লেক্স। তো অক্সিটোসিন লেট ডাউন রিফ্লেক্স বা মিল্ক সিক্রেশনে সাহায্য করছে, তাই অপশন ডিও হবে না। তো এরপর চলে আসছে আমরা সিক্রেশন অফ প্রোজেস্টেরন। তো ডিউরিং মানে বিফোর ব্রেস্ট ফিডিং যদি আমরা দেখি, বিফোর ব্রেস্ট ফিডিং কি হয়? ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন লেভেল খুবই হাই থাকে, মানে ইনক্রিজ থাকে। বাট আফটার ব্রেস্ট ফিডিং, কারণ বিফোর ব্রেস্ট ফিডিং কি হয়, যখন বাচ্চা ব্রেস্ট ফিডিং মানে স্টার্ট করছে না তখন হচ্ছে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হাই থাকছে, ফলে কি হচ্ছে যে ব্রেস্টের যে ডেভেলপমেন্ট তখন মানে ভালো হচ্ছে, যে এপিথেলিয়াল টিস্যুগুলো আরো স্ট্রাকচার ভালো হচ্ছে যাতে মিল্ক প্রোডাকশন আরো ভালো হয়। কিন্তু আফটার ব্রেস্ট ফিডিং ডিক্রিজ করে যায়, ডিক্রিজ ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। তবে মানে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন মানে যদি মানে মানে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন লেভেল যদি কমে যায় তখনই ইনক্রিজ হয়। কিসে কি ইনক্রিজ হয়? ইনক্রিজ সিক্রিশন অফ প্রোল্যাকটিন। তো এক্ষেত্রে যদি আমরা অপশনগুলো দেখি কি হবে, অপশন এ সি আর ডি হবে না। তো আনসার কি হবে? আনসার হবে অপশন বি, মানে ব্রেস্ট ফিডিং এর সময় প্রোজেস্টেরনের সিক্রেশন কমে যায়। তো এখানে আনসার কি হলো? আনসার হলো অপশন বি। তো চলে যাই পরবর্তী প্রশ্নে। এখানে কি বলছে? স্ট্রংগেস্ট স্টিমিউলাস অফ ল্যাকটেশন ইজ বাই। তো স্টিমিউলেশন মানে ল্যাকটেশনের স্টিমিউলেশন। তো ল্যাকটেশনের স্টিমিউলেশন কোনগুলো এবং ল্যাকটেশনের মানে কন্ট্রাইন্ডিকেশন এবং ল্যাকটেশন সাপ্রেশন কোনগুলো? যদি আমরা স্টিমিউলেটর দেখি, স্টিমিউলেটর অফ ল্যাকটেশন, তখন কি দেখব? স্মেল অ্যান্ড প্রেজেন্স, স্মেল অ্যান্ড প্রেজেন্স অফ বেবি আর মানে মা যদি কাছাকাছি থাকে তখন মা কি রিল্যাক্স ফিল করে, রিল্যাক্সেশন অফ মাদার, গুড নিউট্রিশন। তো এগুলো কি করছে? এগুলো হচ্ছে যে স্টিমিউলেট করছে তোমার মানে ব্রেস্ট ফিডিংকে বা ব্রেস্ট ফিডিং সিক্রেশনকে সাহায্য করছে। এছাড়া কি আছে? সাকিং, বাচ্চা যদি সাক করে তখনও কিন্তু মা মানে প্রোল্যাকটিন এবং অক্সিটোসিনের রিফ্লেক্সের মধ্যে দিয়ে প্রোল্যাকটিন আর অক্সিটোসিনের সিক্রেশন বাড়ায় এবং ব্রেস্ট ফিডিং স্টিমুলেট করে। কিন্তু যদি আমরা দেখি সাপ্রেশন, সাপ্রেশন অফ ল্যাকটেশন, তখন প্রথমে আসবে স্ট্রেস। মা যদি খুব স্ট্রেসফুল হয় বা মা এবং বেবির যদি কন্ট্যাক্ট না থাকে তখন কিন্তু মায়ের মিল্ক যে প্রোডাকশন ওটা কমে যেতে পারে। এছাড়া হচ্ছে বিভিন্ন রকমের মেডিসিন যেমন ডোপামিন,
অ্যাগোনিস্ট। ডোপামিন অ্যাগোনিস্ট মানে মিল্ক সাপ্রেস করে, কিন্তু ডোপামিন অ্যান্টাগোনিস্ট যেগুলো থাকে সেগুলো হচ্ছে মিল্ক আবার স্টিমিউলেট করে। এছাড়া মায়ের মানে ম্যাটার্নাল ডিজিজ কন্ডিশন, এরকম অনেকগুলোই আছে। যদি আমরা অপশনগুলো দেখি, অপশন এতে কি বলছে মেটাক্লোপ্রামাইড, অপশন বিতে বলছে পিপিএইচ, অপশন সিতে কি বলছে ব্রোমোক্রিপ্টিন এবং অপশন ডিতে বলছে সাকিং। তো মেটাক্লোপ্রামাইড যদি দেখি এটা হচ্ছে একটা ডোপামিন অ্যান্টাগনিস্ট। ব্রোমোক্রিপ্টিন কি? ব্রোমোক্রিপ্টিন হচ্ছে ডোপামিন অ্যাগনিস্ট। তো এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ডোপামিন অ্যাগনিস্ট যেগুলো থাকে সেগুলো মিল্ক সাপ্রেসার হয়, তাহলে এরা স্টিমুলেট করবে না, তো অপশন সি হবে না। তো এরপর আসছে ম্যাটার্নাল, যদি ম্যাটার্নাল কোনো ডিজিজ কন্ডিশন থাকে তো সেটা অনেক সময় কি হয় যে মানে মিল্ক সাপ্রেস করতে পারে, তো অপশন বিও হবে না। এরপর আসছে অপশন এ মেটোক্লোপ্রামাইড এবং অপশন ডি সাকিং। তো মেটোক্লোপ্রামাইড মিল্ক প্রোডাকশনে সাহায্য করে, কিন্তু যদি বলে স্ট্রংগেস্ট, সব থেকে স্ট্রংগেস্ট স্টিমুলি কোনটা, তো সেটা মানে সবসময় সাকিং হবে, যে বেবির প্রেজেন্স এবং বেবির সাকিংই সব থেকে বেশি মিল্ক প্রোডাকশনকে স্টিমুলেট করে, তো অপশন এও হবে না। তো এখানে আনসার কি হয়ে যাচ্ছে? আনসার হয়ে যাচ্ছে অপশন ডি। তো চলে যাই পরবর্তী প্রশ্নে। এখানে কি বলছে, ইন এ 100 ml অফ হিউম্যান মিল্ক হাউ মাচ প্রোটিন ইজ প্রেজেন্ট। তো হিউম্যান মিল্ক মেনলি যে মানে ম্যাচিওর মিল্ক যদি বলি আমরা, ম্যাচিওর হিউম্যান মিল্ক, এখানে কার্বোহাইড্রেটের লেভেল সব থেকে বেশি থাকে এবং সেটা 7.5 গ্রাম। তো কার্বোহাইড্রেট, এরপর আসছে প্রোটিন এবং ফ্যাট। তো ফ্যাট কত থাকে? ফ্যাট থাকে হচ্ছে 4.2 গ্রাম এবং প্রোটিন থাকে 1.2 গ্রাম। তো প্রোটিন সব থেকে কম থাকে, কিন্তু যদি আমরা কলোস্ট্রামে দেখি, কলোস্ট্রামের ক্ষেত্রে কিন্তু উল্টো হয়, কলোস্ট্রামের ক্ষেত্রে প্রোটিন সব থেকে বেশি হাইস্ট থাকে, তারপর কার্বোহাইড্রেট এবং তারপর ফ্যাট থাকে। তো এক্ষেত্রে যেহেতু বলেছে যে হিউম্যান মিল্ক বা ম্যাচিওর হিউম্যান মিল্ক, এখানে কলোস্ট্রাম মানে প্রেজেন্স নেই বা কলোস্ট্রামের উল্লেখ নেই, তো তবে আনসারে কি হবে? অপশন এতে আছে 1.2 গ্রাম, অপশন বিতে আছে 7.0, তো 7.0 গ্রাম হবে না বা 4 গ্রামও হবে না, আর অপশন ডিতে আছে 3.5 গ্রাম, এটাও হবে না। তো আনসার কি হয়ে যাবে? আনসার হয়ে যাবে অপশন এ, যে 100 গ্রাম হিউম্যান মিল্কে 1.2 গ্রাম প্রোটিন থাকে। এবার চলে আসছি পরবর্তী প্রশ্ন। এখানে কি বলছে, দ্য অ্যাডভান্টেজ অফ ব্রেস্ট ফিডিং ইনক্লুড দ্য ফলোয়িং এক্সেপ্ট। তো মানে অ্যাডভান্টেজ, ব্রেস্ট ফিডিং এর কোন কোনগুলো অ্যাডভান্টেজ, মানে অপশনে যেটা আছে সেগুলো ছাড়া কোনটা অ্যাডভান্টেজ হবে না। তো এখানে আমরা কি বলছি, অপশন এতে বলছে প্রমোশন অফ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ফাংশন, অপশন বিতে কি বলছে ফস্টারিং ইমিউন ডিফেন্স, অপশন সিতে বলছে নিউট্রিশনাল ইমব্যালেন্স এবং অপশন ডিতে বলছে ইকোনমিক অ্যাডভান্টেজ। তো ব্রেস্ট ফিডিং আমরা কখন স্টার্ট করতে বলি, যে উইদিন 30 মিনিট আর হাফ অ্যান আওয়ার অফ বার্থ। এটা হিউজ বেনিফিট থাকে মায়ের ওপরে এবং বেবি দুজনের ওপরেই, মানে অনেক হিউজ বেনিফিট থাকে, যেমন মানে বেবির গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে সাহায্য করে, ইনহ্যান্স হচ্ছে। তেমনি মায়ের কিন্তু যে যে ওয়েটটা গেইন করেছিল বা যে ইনভলিউশনটা হচ্ছে মায়ের ডিউরিং পোস্টপার্টাম পিরিয়ড, সেটাও খুব মানে তাড়াতাড়ি করে এবং মায়ের রিকভারিতে খুব হেল্প করে, হেল্প ইন ম্যাটার্নাল রিকভারি, লাইক ইনভলিউশন এটসেট্রা। তো এখানে আমরা অপশনগুলো দেখে নিই। অপশনে কি বলছে, প্রমোশন অফ গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ফাংশন। তো অবশ্যই যে ব্রেস্ট ফিডিং এর ফলে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ফাংশন এনহ্যান্স হয় এবং মানে বেবির ডাইজেশনটা ঠিকঠাক হয় বা ঠিকঠাকভাবে কাজকর্ম শুরু করে। তো এটা অবশ্যই ব্রেস্ট ফিডিং এর একটা মানে সুবিধা। তো অপশন এ হবে না। যে ফস্টারিং ইমিউন ডিফেন্স, তো আমরা জানি যে ব্রেস্ট ফিডিং এর মধ্যে দিয়ে একটা মানে ইমিউনোগ্লোবিন আসে, সেটা হচ্ছে IgA ইমিউনোগ্লোবিন। ইমিউনোগ্লোবিন আসে ফ্রম ম্যাটার্নাল বডি।
তো মায়ের শরীর থেকে আইজিএ মানে ইমিউন যে আইজিএ ইমিউনোগ্লোবিন যেটা আছে সেটা বেবির শরীরে আসছে, তো সেটা কি করছে যে মানে তোমার ইমিউন ডিফেন্স বা ইমিউন সিস্টেমটাকে আরো স্ট্রং করছে, তো ফস্টার করছে ইমিউন ডিফেন্সকে। তো অপশন বিও হবে না। আর অপশন ডিতে আছে ইকোনমিক অ্যাডভান্টেজ। অবশ্যই ইকোনমিক অ্যাডভান্টেজ আমরা কেন বলবো, কারণ এটা হচ্ছে হসপিটাল স্টে রিডিউস করছে, যে মা এবং বেবি যদি তাড়াতাড়ি রিকভার করে তাহলে কি হচ্ছে হসপিটাল স্টে রিডিউস। এছাড়া প্রিভেন্ট করছে সার্ভাইকাল অ্যান্ড ওভারিয়ান ক্যান্সারকে। এবার যদি তাহলে অপশন ডিও হবে না, তো আনসার কি হবে, আনসার হবে অপশন সি, যে নিউট্রিশনাল ইমব্যালেন্স। এটা কখনোই মানে নিউট্রিশনাল ইমব্যালেন্স হয় না, তো বেবির নিডের ওপর ডিপেন্ড করে এটা মানে চেঞ্জ হয়। যেমন যদি বেবি খুব প্রি ম্যাচিওর হয় তখন কিন্তু সেক্ষেত্রে মায়ের ব্রেস্ট মিল্কে কি প্রোটিন এবং ফ্যাট অনেক বেশি থাকে, কিন্তু বেবি যদি ম্যাচিওর হয় তখন মায়ের ম্যাচিওর মিল্কে কি থাকে, কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে, প্রোটিন এবং ফ্যাট একটু কম থাকে। তো এইভাবেই মানে সেটা নিউট্রিশনাল মানে ব্যালেন্স প্রোভাইড করছে অ্যাকর্ডিং টু দ্য চাইল্ড। তো এক্ষেত্রে কি হবে, আনসার হবে অপশন সি। তো চলে যাই পরবর্তী প্রশ্নে। এখানে কি বলছে, রুল অফ 10 ইজ ইউজড ফর। রুল অফ 10 আমরা কোন ডিজিজের ক্ষেত্রে ইউজ করব, তো এখানে বলছে ক্লেফট লিপ, অপশন বি বলছে ইমপারফোরেটেড অ্যানাস, অপশন সি বলছে টিইএফ মানে টাকিওএসোফেজিয়াল ফিস্চুলা, নাকি মানে কনজেনিটাল হার্ট ডিজিজ। তো যেখানে আমরা যদি দেখি এখানে যে রুল অফ 10 কোথায় ইউজ করা হয়, তো অপশন এতে বলছে ইমপারফোরেটেড অ্যানাস, না এটা হবে না। এবং অপশন সিতে কি বলছে টাকিওএসোফেজিয়াল ফিস্চুলাও হবে না এবং কনজেনিটাল হার্ট ডিজিজও হবে না। তো এখানে আনসারে কি হবে, আনসার হবে ক্লেফট লিপ। তো এবার দেখে নিই আনসার কেন ক্লেফট লিপ হবে। ক্লেফট লিপের ক্ষেত্রে কি হয়, যে আমরা তখনই সার্জারি করব যখন when baby is বেবির ওজন হবে 10 পাউন্ড, বেবির এজ হবে 10 উইকস, এবং যে বেবির মানে হিমোগ্লোবিন লেভেল থাকবে 10 গ্রাম পার ডিএল। যদি এই তিনটে ক্রাইটেরিয়া ম্যাচ করে তখনই আমরা অনলি উই ক্যান ডু সার্জারি ফর ক্লেফট লিপ। তো এখানে দেখতে যে 10 পাউন্ড ওজন হতে হচ্ছে, 10 উইকস তার বয়স হতে হবে, এবং হিমোগ্লোবিন লেভেল থাকবে 10 গ্রাম। তো তাই এই কন্ডিশনটাকে আমরা রুল অফ 10 দিয়ে আইডেন্টিফাই করি। তো এক্ষেত্রে আনসার কি হলো, আনসার হলো অপশন এ। তো চলে যাই পরবর্তী প্রশ্নে। এখানে কি বলছে, দ্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট টু বি ইনক্লুডেড ইন দ্য ডিসচার্জ প্ল্যান অফ এ চাইল্ড উইথ ক্লেফট লিপ অ্যান্ড প্যালেট। তো মানে ইম্পর্টেন্ট ডিসচার্জ প্ল্যানে কোনটা সব থেকে ইম্পর্টেন্ট, ক্লেফট লিপ এবং ক্লেফট প্যালেট। তো তোমরা আমাকে কমেন্ট করে বলো ক্লেফট লিপ এবং ক্লেফট প্যালেটকে আমরা কি নামে চিনি। যেমন ক্লেফট লিপকে আমরা প্লাস্টি বা প্লাস্টি সার্জারির মধ্যে দিয়ে রিপেয়ার করি, তো ক্লেফট প্যালেটের সার্জারির নামকে আমরা কি বলবো। তো অপশন এতে কি বলছে অ্যাডমিনিস্ট্রেশন অফ ভিটামিন সাপ্লিমেন্টেশন, অপশন বিতে কি বলছে অ্যাপ্লিকেশন অফ স্টেরাইল ড্রেসিং ওভার দ্য লিপ, অপশন সিতে কি বলছে অ্যাডহারেন্স অফ অ্যান্টিবায়োটিক থেরাপি, এবং অপশন ডিতে কি বলছে এস্টাবলিশমেন্ট অফ অ্যাডিকুয়েট মানে ফিডিং প্যাটার্ন। তো বলছে যে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট টু বি ইনক্লুডেড ইন দ্য ডিসচার্জ প্ল্যানিং অফ ক্লেফট লিপ এবং ক্লেফট প্যালেট। তো ক্লেফট লিপ এবং ক্লেফট প্যালেট সব থেকে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট কোনটা থাকবে, তো অপশন এ হচ্ছে ভিটামিন সাপ্লিমেন্টেশন। ভিটামিন সাপ্লিমেন্টেশন করা হয় কিন্তু মানে অতটাও মানে ইম্পর্টেন্ট নয়। তো অপশন বিতে কি বলছে অ্যাপ্লিকেশন অফ স্টেরাইল ড্রেসিং ওভার দ্য লিপ। তো অ্যাপ্লিকেশন অফ দ্য স্টেরাইল ড্রেসিং ওভার লিপ কখন ইম্পর্টেন্ট থাকবে, যে পোস্ট অপারেটিভ, একদম পোস্ট অপারেটিভ পিরিয়ডে বা বিফোর ডিসচার্জ ডিউরিং হসপিটাল সেটিং, এটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু মানে হোম সেটিং এ আমরা মানে মেনলি স্টেরাইল ড্রেসিং অবশ্যই দরকার, কিন্তু তখন অতটা মেনটেন করা সম্ভব না হলে অনেকজন ক্লিন ড্রেসিংও মেনটেন করে, তো এটাও মানে আনসার হবে না। তো অ্যাডিয়ারেন্স টু দ্য অ্যান্টিবায়োটিক থেরাপি, তো অ্যান্টিবায়োটিক থেরাপি একটা নির্দিষ্ট কোর্স থাকবে এবং তার মধ্যেই সেটাকে কমপ্লিট করতে হবে, তো অপশন সিও হবে না। তো এবার কি বলছে এস্টাবলিশমেন্ট অফ অ্যাডিকুয়েট ফিডিং। তো ক্লেফট লিপ অ্যান্ড প্যালেটে কি হচ্ছে, যেহেতু সার্জারি মুখে হচ্ছে, হয় লিপে না হলে প্যালেটের মধ্যে হচ্ছে, তো এটা খুবই ডিফিকাল্ট মানে বেবিকে একটা অ্যাডিকুয়েট মানে ফিডিং দেওয়ার জন্য। তো এখানে কি বলবো, এখানে মানে অ্যাডভাইস করা হয় যে সফট রাবার
নিপলওয়ালা ফিডিং বটল। তো সফট রাবার নিপেল যুক্ত মানে ফিডিং বোতল ইউজ করতে বলা হয়। যেমন এটাকে দেখতে অনেক সময় এরকম অনেক সময় ছবি দিয়ে অনেক কোশ্চেন আসে কিন্তু, এবং এটা লং হবে। বোতলটাকে ঠিক দেখতে এরকম হবে। তো এখানে আনসার কি হবে? আনসার হবে অপশন ডি। এছাড়া হচ্ছে যে লং হাতা মানে হাতাযুক্ত যে স্পুনগুলো হয়, যে মুখটা হয়তো মানে স্পুনটা হয়তো ছোট হবে, তো এটা হাতাটা এরকম মানে বড় হবে, যাতে বেশি মানে ভেতর পর্যন্ত দিয়ে আমরা বাচ্চাকে বাচ্চাকে খাওয়াতে পারি, যাতে মানে ফিডিং এর সুবিধা হয়। তো আনসার তাহলে কি হলো? আনসার ডি। তো তোমরা আমাকে কমেন্ট করে বলো, এই যে আমরা এই যে ফিডিং বোতলটা দেখাচ্ছি ফর ক্লেফট লিপ অর ক্লেফট প্যালেট চাইল্ডদের ক্ষেত্রে, এই ফিডিং বোতলটার একটা নাম আছে, তো তোমরা সেই নামটা আমাকে কমেন্ট করে জানাও। তো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অ্যাসোসিয়েটেড উইথ ইমপারফোরেটেড অ্যানাস? তো ইমপারফোরেটেড অ্যানাসের সাথে যে কোনটা মানে অ্যাসোসিয়েটেড সেটা আমাকে দেখাতে হবে। দ্য বাইল স্টেন ফিকাল এমেসিস। অপশন বিতে কি বলছে? পাসেজ অফ কারেন্ট জেলি লাইক স্টুল। অপশন সিতে কি বলছে? ফেলিয়ার টু পাস মিকোনিয়াম উইদিন 24 আওয়ার অফ দ্য বার্থ। এটা হবে না। এবং অপশন ডিতে কি বলছে? সসেজ শেপড মাস প্যালপেটেড ইন দ্য আপার রাইট কোয়াড্রেন্ট বা অ্যাবডোমেন। তো এখানে কি বলছে? ফিকাল স্টেন না সরি বাইল স্টেন ফিকাল এমেসিস হবে না। তো বাইল স্টেন ফিকাল এমেসিস কোথায় দেখা যায়? যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে মেনলি বাইল স্টেন ফিকাল এমেসিস দেখা দেয়, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে। এরপর কি আসছে? পাসেজ অফ রেড কারেন্ট মানে কারেন্ট জেলি লাইক স্টুল। তো এটা কোথায় দেখা দেয়? এটা হচ্ছে ইন্টু সাসেপশনে। তো এরপর চলে আসছে পরবর্তী প্রশ্নে। এখানে কি বলছে? সসেজ শেপের মাস্কও মানে সসেজ শেপের যে মাস্ক থাকে, যে রাইট আপার কোয়াড্রেন্টে প্যালপেট করলে পাওয়া যায়, এটাও কিন্তু ইন্টু সাসেপশনেই পাওয়া যায়। তো পড়ে রইলো কি তাহলে? অপশন এ হবে না, অপশন বিও হবে না, এবং অপশন ডিও হবে না। তো কি বলছে? ইমপারফেক্টেড অ্যানাসের ক্ষেত্রে আমরা কি দেখবো? যে যেহেতু মানে মানে অ্যানাস ওপেনিংই নেই ওখান থেকে, তো স্টুলি পাস করতে পারবে না। তো তখন এখানে কি হবে? যে ফেলিওর টু পাস মিকোনিয়াম উইদিন 24 আওয়ার্স অফ এজ। তো সেম ভাবে আর একটা ডিজিজ কন্ডিশনকে আমরা আইডেন্টিফাই করতে পারি, যেটা হচ্ছে হার্সবাং ডিজিজ। তো এক্ষেত্রে আমরা কি দেখতে পারি? যদি নট পাস স্টুল, যে স্টুল পাস করেনি ইন 24 আওয়ার্স, তো এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে দুটো কন্ডিশন আমরা সাসপেক্ট করতে পারি, যেমন অ্যানোরেক্টাল অ্যানোমালি বা ইমপারফোরেটেড অ্যানাস যেটাকে আমরা বলছি, ইমপারফোরেটেড অ্যানাস। তো এটা আমরা যদি ফিজিক্যাল এক্সামিনেশন করি, ফিজিক্যাল এক্সামিনেশন, তখনই আমরা দেখতে পাবো যে কোনো অ্যানাল ওপেনিং নেই, তো তখনই আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারবো। কিন্তু যদি কনজেনিটাল মেগাকোলন হয়, কনজেনিটাল মেগাকোলন, বা যার একটা নাম কি হবে? হার্সবাং ডিজিজ, সেটা যদি হয় তখন আমরা কিভাবে বুঝবো? যে দুটো কন্ডিশনই হতে পারে, যে কনজেনিটাল মেগাকোলনও হতে পারে বা ইমপারফেক্টেড অ্যানাসও হতে পারে। তো তখন আমরা কোনটা বুঝবো যে কোন মানে মানে আসলে কোন কন্ডিশনটা হয়েছে? তো কনজেনিটাল যে মেগাকোলন আছে তার ডেফিনেটিভ ডায়াগনস্টিক কি হবে? ডেফিনিটিভ ডায়াগনোসিস রেকটাল বায়োপসি। যে রেকটাল টিস্যু থাকবে, রেকটাল টিস্যু যেটা থাকবে, তো সেটার বায়োপসি করলে আমরা দেখতে পাবো সেটা অ্যাগ্যাংলিওনিক বা সেখানে কোনো গ্যাংলিওনিক সেল প্রেজেন্টই নেই। তো তখনই আমরা বলতে পারবো হার্সবাং ডিজিজ। যেহেতু এখানে যে আমরা ইমপারফেক্টেড অ্যানাস নিয়ে আলোচনা করছি, তো এখানে বলছে কি দেখলে আমরা মানে বুঝতে পারবো, তোমরা সাসপেক্ট করতে পারবো যে যদি 24 ঘন্টা হয়ে যাওয়ার পরেও বাচ্চা মিকোনিয়াম পাস না করে। তো আনসার কি হবে? আনসার হবে অপশন সি। তো চলে যাই আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। এখানে কি বলছে? পেরেন্টস ব্রিং ইনফ্যান্ট সিকিং ট্রিটমেন্ট ফর ভমিটিং অ্যান্ড ডায়রিয়া ফর 2 days। যে একটা ইনফ্যান্ট 2 দিন ধরে মানে ডায়রিয়া এবং ভমিটিং করছে,
তো অন অ্যাসেসমেন্ট দ্য স্টুডেন্ট ফাইন্ডস ড্রাই মিউকাস মেমব্রেন, স্টুডেন্টস কি ফাইন্ড করছে যে ড্রাই মিউকাস মেমব্রেন আছে এবং বাচ্চা ল্যাথার্জিক। সো হোয়াট আদার ফাইন্ডিং সাজেস্ট এ ফ্লুইড ভলিউম ডেফিসিট, তো কোন কোন সাইনগুলো সাজেস্ট করছে যে ফ্লুইড ভলিউম ডেফিসিট আছে। তো ফ্লুইড ভলিউম ডেফিসিট তো মেনলি আমরা ডিহাইড্রেশনকে খোঁজার চেষ্টা করব, ডিহাইড্রেশন। তো এখানে প্রথম অপশনে তো প্রথম কি হবে, ডিহাইড্রেশনের সাইন কি হবে যে পুয়ার স্কিন টার্গার। তো যে স্কিন পিঞ্চ করলে সেটা মানে খুব স্লোলি বা খুব ধীরে ধীরে মানে ব্যাকে যাবে। এছাড়াও কি হতে পারে, এছাড়াও হতে পারে যে ইনক্রিজড হার্ট রেট, ডিক্রিজ বিপি হতে পারে, লেথার্জিক হতে পারে, এইসব জিনিসগুলো মানে এইসব কন্ডিশনগুলো সৃষ্টি হতে পারে। তো এখানে কি বলছে, অপশন এতে বলছে সানকেন ফন্টানেলস, অপশন বিতে কি বলছে ইনক্রিজড পালস রেট, অপশন সিতে কি বলছে ইনক্রিজড বিপি এবং অপশন ডিতে কি বলছে ডিক্রিজড ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি। তো ডিক্রিজড ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি কখন হয়, যখন অনেক বেশি পরিমাণে ইউরিন পাস হয় তখন ডিক্রিজড ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি হয়, যে বেশি পরিমাণে মানে ইউরিন বেরোচ্ছে তো ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি কমে যাচ্ছে। কিন্তু ডিহাইড্রেশনের ক্ষেত্রে কি হয় যে খুব অল্প পরিমাণে যে আমাদের বডির যে ডিফেন্স মেকানিজম থাকে, তো তারা চেষ্টা করে যে যতটা পারে যে জল অ্যাবজর্ব করে রাখতে এবং ইউরিন মানে কম পাস করতে। তো এক্ষেত্রে ইনক্রিজ ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি হবে, ডিক্রিজ হবে না। এরপর আসছে আমরা ইনক্রিজড বিপিতে। তো ইনক্রিজড বিপির ক্ষেত্রে আমরা যদি দেখি কি হবে, যে যখন মানে যে যদি আমাদের মানে ডিহাইড্রেশন হয় বা যদি ফ্লুইড ভলিউম কমে যায় তো ব্লাডের যে ভলিউম সেটাও কমে যাওয়ার চান্স থাকে। তো এর ফলে ইনক্রিজড নয় ডিক্রিজড বিপি হবে। এরপর চলে আসছে সানকেন ফন্টানেলস এবং ইনক্রিজড পালস রেট। তো এক্ষেত্রে কিন্তু দুটো কন্ডিশনই হতে পারে, যে সানকেন ফন্টানেলস যে বাচ্চাদের যে ফন্টানেলস থাকে সেটা ঢুকে যাবে, কিন্তু আর অপশন বিতে কি বলছে ইনক্রিজড পালস রেট। তো পালস রেটও বেড়ে যাওয়ার চান্স থাকে, যেহেতু ফ্লুইড ভলিউম কমে যাচ্ছে তো সারা বডিতে পালস দেওয়ার জন্য বা সারা বডিতে মানে ব্লাডটাকে সার্কুলেট করার জন্য বারবার বারবার বা হার্টের মানে ফাংশন সেটা অনেক বেড়ে যায়। তো এক্ষেত্রে হবে ইনক্রিজড পালস রেট। তো অপশন এ এবং বি এর মধ্যে যদি দেখি তো সব থেকে প্রথমে বা সব থেকে আর্লি ফাইন্ডিং যদি আমরা দেখতে পাই তো আর্লি ফাইন্ডিং হবে ইনক্রিজড হার্ট রেট বা পালস রেট। তো এক্ষেত্রে কেন পালস রেট বাড়ছে, যে ব্লাড ভলিউম বা ফ্লুইড ভলিউম কমে যাচ্ছে, তো মানে থ্রু আউট দ্য বডি যদি ব্লাড সার্কুলেট করতে হয় তো তারা বারবার পাম্প করবে এবং এইভাবে মানে থ্রু আউট দ্য বডি সার্কুলেট করবে। যদি মানে যে আমাদের যদি একটু দুটো অপশনের মধ্যে স্পেসিফিক যদি আমাদেরকে খুঁজে নিতে বলা হয় তো তখন অপশন এ হবে না, আনসার হবে অপশন বি। তো চলে যাই পরবর্তী প্রশ্নে, কি বলছে এখানে, অল অফ দ্য ফলোয়িং আর হেরিডিটারি ডিসঅর্ডার এক্সেপ্ট। তো এখানে কোনগুলো হেরিডিটারি ডিসঅর্ডার এক্সেপ্ট, তো এখানে কি বলছে থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, সিস্টিক ফাইব্রোসিস এবং সিস্টাইটিস। তো থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি হয়, থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। তো অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার মানে এটা অবশ্যই একটা হেরিডিটারি ডিসঅর্ডার। এবং অপশন বিতে আসছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া কি, হিমোফিলিয়া হচ্ছে যে এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার। আর তারপরে আসছে সিস্টিক ফাইব্রোসিস। তো এক্ষেত্রে কি হবে, এটাও একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। তো কে পড়ে থাকছে সিস্টাইটিস। তো সিস্টাইটিস কি, ইনফ্ল্যামেশন অফ ব্লাডার। তো এখানে যদি আমরা দেখি থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, সিস্টিক ফাইব্রোসিস প্রত্যেকে কিন্তু অটোজোমাল বা এক্স লিঙ্কড মানে ডিসঅর্ডার। তো এটা অবশ্যই একটা করে হেরিডিটারি ডিসঅর্ডার হবে। তো অপশন এ হবে না, অপশন বি হিমোফিলিয়াও হবে না এবং অপশন সি সিস্টিক ফাইব্রোসিসও হবে না। তো আনসার কি হবে, আনসার হবে অপশন ডি সিস্টাইটিস। দেখে নিই আমাদের পরের প্রশ্ন কি আছে। তো এখানে কি বলছে যে দ্য অর্গান অফ ডাইজেস্টিভ সিস্টেম মোস্ট কমনলি ইনভলভড ইন সিস্টিক ফাইব্রোসিস। তো সিস্টিক ফাইব্রোসিসের ডাইজেস্টিভ সিস্টেমের কোনটা সব থেকে কমনলি ইনভলভড হয়। তো যদি আমরা দেখে নিই সিস্টিক
সিস্টিক ফাইব্রোসিস। প্রথমে অ্যাফেক্ট করে রেসপিরেটরি সিস্টেম, তারপর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম, তারপর আসছে প্যানক্রিয়াস, তারপর আসছে স্পার্ম। তো এখানে কি হয়, মেনলি থিক হয়ে যায়, যে সিক্রেশনগুলো সিক্রিট করে সেগুলো থিক হয়ে যায়, থিক সিক্রেশন। তো রেসপিরেটরি সিস্টেমে কি হচ্ছে, রেসপিরেটরি সিস্টেমে যদি যে সিক্রেশন যেগুলো হয় সেগুলো যদি থিক হয়ে যায় তাহলে কি হয়, মানে ব্রিদিং ডিফিকাল্টি হয়, এবং সাথে সাথে আরো বিভিন্ন রেসপিরেটরি সিস্টেম যত মানে সমস্যা দেখা দিতে পারে। তো জিআইটিতে কি হয়, যে যদি সিক্রেশন যেগুলো আছে সেগুলো যদি থিক হয়ে যায় বা মানে ব্লক হয়ে যায় তখন কি হয়, মানে স্টুল পাস ডিফিকাল্টি, যেটাকে আমরা কি বলছি, মিকোনিয়াম ইলিয়াস। এরপর আসছে প্যানক্রিয়াস। তো যদি প্যানক্রিয়াসে যে সমস্ত সিক্রেশনগুলো বের হয়, প্যানক্রিয়াটিক যে এনজাইম, যদি প্যানক্রিয়াসের সিক্রেশনগুলো মানে ঠিক হয়ে যায় তখন প্যানক্রিয়াটিক এনজাইম কি ডাইজেস্টিভ মানে ট্র্যাকে পৌঁছাতে পারে না, প্যানক্রিয়াটিক এনজাইম নট রিচ ইন ডাইজেস্টিভ ট্র্যাক। তো এর ফলে কি হচ্ছে, ইনডাইজেশন হচ্ছে। আর ইনডাইজেশন হচ্ছে, যেমন ইনডাইজেশনের ফলে কি হচ্ছে, যে লার্জ স্টুল কেন হবে, যদি ইনডাইজেশন অফ কার্বোহাইড্রেট। এরপর আসছে গ্রেসি স্টুল কখন হবে, যখন ইনডাইজেশন অফ ফ্যাট হবে। তারপরে কি আসছে, ফাউল স্মেলিং যদি স্টুল হয় তখন কি বুঝতে হবে, যে প্রোটিন ইনডাইজেশন। এখানটা হয়তো দেখা যাবে না, ওপরে লিখে দিচ্ছেন। তো যদি ফাউল স্মেলিং স্টুল হয় তখন কি বুঝতে হবে, প্রোটিন ইনডাইজেশন। আর স্পার্ম কি হবে, যে নট সিক্রিশন অফ সিমেন, যেহেতু মানে সিক্রেশনই ঠিক হয়ে যায় তো ওটা সহজে বেরোতে পারবে না, মানে সহজে মানে ইজেকশন হবে না। তোমরা প্রশ্নটা দেখে নি, যে দ্য অর্গ্যান অফ ডাইজেস্টিভ সিস্টেম মোস্ট কমনলি ইনভলভ। তো কোন অর্গ্যানটা মোস্ট কমনলি ইনভলভ হয়, অপশন এ প্যানক্রিয়াস, অপশন বি স্মল ইন্টেস্টাইন, অপশন সি ইসোফেগাস এবং অপশন ডি স্টোমাক। তো আনসার কি হবে, আনসার হবে অপশন এ প্যানক্রিয়াস। তো আজকে এতটাই, 30 পর্যন্ত প্রশ্ন। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও, অবশ্যই জানাও যে কে কত পেলে, এবং যেই প্রশ্নগুলো ধরো মাঝে মাঝে বললাম যে এটা তোমরা কমেন্ট করে বলো, তো সেইগুলো আস্তে আস্তে মানে ক্লাস চলাকালীন ক্লাস করতে করতে বলার চেষ্টা করো, তাহলেও দেখবে তোমাদের মনে হবে যে তোমরা ক্লাসের মধ্যে ইনভলভ আছো বা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছো। তো এইভাবেই আমাদের পিডিয়াট্রিক নার্সিংয়ে মোটামুটি আমরা শেষ করে এনেছি, আর একটা ক্লাস আমাদের বাকি আছে, তো যেখানে আমরা মেনলি নিওনেটাল রিসাসিটেশন পড়বো। আর তোমাদের কারোর যদি কোনো জায়গায় কিছু ডাউট থেকে থাকে তো সেগুলো কমেন্ট করে বলো, যে তাহলে পরবর্তী ক্লাসে আমরা সেগুলো ইনক্লুড করার চেষ্টা করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ।